হ্যালো বন্ধুরা, প্রেমের রাজমহল চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। কথাগুলো বলতে বলতে নিহার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথাটা হালকা আঁচড়ে নিল। জয় আগের মতো শুয়ে থেকেই বলল, আমার বউয়ের এত গুণ আমি কোথায় নেই বলো তো? আচ্ছা, তোমার এত গুণ কেন? তবুও কারো মন পাওয়ার গুণটা নেই। আদৌ কি তাই? নাকি মনের পাশাপাশি পুরো মানুষটাকে বশ করে নেওয়ার ক্ষমতা রাখো? আমার তো মনে হয় পুরো আমিটাকে এখন তোমার করে নিয়েছো। জয়ের কথায় নিহা তাচ্ছিল্যে হাসলো, হেসে বলল, আজকাল আবেগটা একটু বেশি হয়ে গেছে আপনার, তাই এমন মনে হচ্ছে। আবেগের বশে মানুষের সাদাকেও রঙিন মনে হয়, জানেন নিশ্চয়ই সেটা। মেবি। তাই তো আজকাল শুধু চারপাশে নিহা নামক অস্তিত্বটাই শুধু খুঁজে পাই। নিজেকে বোঝান যে আবেগ দিয়ে জীবন চলে না, এটা বাস্তবতা। তাহলেই আর এমনটা হবে না, কারণ গেও মেয়েদের সাথে আর যাই হোক সংসার করা যায় না, কথাটা মনে করলেই হবে। কথাগুলো বলে নিহা ওয়াশরুমে চলে গেল। জয়ের বুঝতে দেরি হলো না, নিহা ওর কথাটাই ওকে ফিরিয়ে দিয়েছে। কারণ ওই একদিন নিহাকে বলেছিল যে তোর মতো একটা গেও মেয়ের সাথে আর যাই হোক সংসার করা যায় না। সময় থাকতে থাকতে সময় থাকতে আমার জীবন থেকে চলে যা, নয়তো আমি তোর জীবন নরকে পরিণত করব। কথাটা মনে পড়তেই জয়ের হৃদয়টা বিষাদে ছেয়ে গেল। ওর আসলে অবহেলা পাওয়াটাই প্রাপ্য, কারণ এতদিন ও নিহার সাথে যে ব্যবহারটা করেছে তাকে নিয়ে ভালো করে কথা বলছে সেটাই অনেক। তবে সে হার মানবে না, যে করেই হোক নিহার রাগটা ভাঙাবেই। এবার অন্তত মান অভিমানের পালাটা জোকানো দরকার। কথাগুলো নিজের মনে গুছিয়ে নিয়ে জয় সোজা হয়ে শুয়ে পড়লো। খানিক বাদে নিহা ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বিছানায় এসে শুয়ে পড়লো। তারপর লাইটটা অফ করে ড্রিম লাইটটা চালিয়ে দিল। নিহা একটু অবাকই হলো, কারণ প্রতিদিন সে শোয়ার সাথে সাথে জয় ওকে পেছন থেকে জড়িয়ে ধরে, কিন্তু আজ কেন যেন জয় ওকে জড়িয়ে ধরলো না। এভাবে কয়েক মিনিট অতিবাহিত হয়ে গেল। নিহা ওপাশ ফিরে শুয়েছিল। একটু পর জয়ের দিকে ফিরে শুতে আচমকা জয়ের সাথে চোখাচোখি হয়ে গেল। নিহার বুঝতে দেরি হলো না, জয় এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল। আবারও সে শান্ত চাহনি, যে চাহনির গভীরতায় নিহা মুহূর্তেই তলিয়ে গিয়েছে। তবে সেটা বেশি সময়ের জন্য না, মাত্র কয়েক সেকেন্ডের জন্য। রুমের মাঝে পিনপত নীরবতা, কারো মুখ দিয়ে কথা বলার যেন প্রয়োজনই পড়ছে না। দুজনে চোখে দৃষ্টি বিনিময় করে যেন ব্যক্ত করছে হাজারো না বলা কথা। জয় নিহার গালে আলতো করে হাত রেখে কোমলভাবে স্পর্শ করলো। জয়ের এমন কোমল স্পর্শে নিহা যেন কেঁপে উঠল, তবে প্রকাশ করলো না সেটা। বরং থাই জয়ের চোখে চোখ রেখে শুয়ে রইল। নীরবতার সুতো ছিঁড়ে হঠাৎ জয়ই কথা বলল, নিহা, হুম ডাইনিং এ ড্যাড কি বলেছে শুনেছো? শুনেছিলাম। আচ্ছা, আমরা চাইলেই কি আমাদের মধ্যে সব ঠিক করতে পারি না? চাইলেই কি ড্যাডের ইচ্ছাটা পূরণ করতে পারি না? নিহা নিঃসুপ। নিহাকে চুপ করে থাকতে দেখে জয় আবারও বলে উঠল, কি হলো, কথা বলছো না যে? আজ রাতটা ভালোবাসাময় হলে কি খুব বেশি ক্ষতি হবে? আমরা কি চাইলেই পারি না সব ভুলে আরেকটা অস্তিত্বের জন্ম দিতে? নিহা কোনো কথাই বলল না, আগের মতো চুপচাপ জয়ের মুখের দিকে তাকিয়ে রইল। আজ কি কথা না বলার পণ করেছো? কিছু বলছো না যে? আমরা কি আবার সব নতুন করে শুরু করতে পারি না? আমি আমার ভুলগুলো শুধরে নিতে চাই নিহা। আমি তোমাকে সেই অধিকারটা দিতে চাই যেটা প্রতিটা মেয়েই চাই। আমি আজ তোমাকে পূর্ণ করতে চাই, তোমাকে নিজের করে নিতে চাই। হবে কি আমার? মন সায় দিচ্ছে না। নীরবতার মাঝখান থেকে নিহা ছোট্ট করে বলা মন সায় দিচ্ছে না কথাটা যেন এক মুহূর্তে জয়ের পুরো পৃথিবীটা থমকে দিল। সকল আশা ভরসা যেন নিমেষে নিঃশেষ হয়ে গেল। তার মানে কি নিহা ওকে এখনো ক্ষমা করতে পারেনি? জয়ের পুরো হৃদয়টা যেন বিষাদে ছেয়ে গেছে। নিজের অজান্তে নিহার গালে থাকা হাতটা গুটিয়ে আসলো। নিহাকে এই মুহূর্তে কি বলবে বা কি বলা উচিত কিছুই বুঝতে পারছে না জয়। তবুও নিজেকে শক্ত রেখে ধরা গলায় বলল, নিহা, তুমি আমাকে এত ঘৃণা করো যে আমাকে এখনো ক্ষমা করতে পারোনি? আমি কি এতটাই খারাপ যে আমাকে ক্ষমা করা যায় না? আমি মানছি আমি ভুল করেছি, আর মানুষ মাত্রই তো ভুল। তাই বলি কি আমাকে নতুন করে কোনো সুযোগ দেওয়া যায় না? আমরা কি সব ভুলে নিজেদের মাঝে মিশে যেতে পারি না? আমি তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশে যেতে চাই নিহা। তোমাকেও আমার রন্ধ্রে রন্ধ্রে মিশিয়ে নিতে চাই। আজ খুব ইচ্ছে করছে তোমায় নিজের করে পেতে। বড্ড ইচ্ছে করছে তোমায় নিজের সবটা দিয়ে ভালোবাসতে। তোমাকে নিয়ে ডুব দিতে চাই ভালোবাসার গভীর সাগরে। প্লিজ আমায় ফিরিয়ে দিও না। কথাগুলো বলছে আর নিহার গালে আলতো হাতে স্পর্শ করে যাচ্ছে জয়। জয়ের কোমল স্পর্শে নিহা যেন সারা শরীরে শীতল স্রোত বয়ে গেছে। তবু নিজেকে আবেগে না ভাসিয়ে শক্ত গলায় বলল, আপনি আমার স্বামী,
আমার উপর পূর্ণ অধিকার আছে আপনার। আপনি চাইলে আমি বাধা দিতে পারবো না, কিন্তু সত্যি বলতে মন থেকে সায় দিতে পারছি না। তবে আপনি চাইলে আপনার অধিকার আদায় করে নিতে পারেন, আমি বাধা দেব না। নিহার কথাগুলো যেন জয়ের ভাঙা মনটাকে আরো একবার ভেঙে চুরমার করে দিল, যেটা জয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে। তবে ভাঙা মনটাকে গুছিয়ে নিয়ে মুখে হাসি টেনে জয় বলল, না নিহা, আমি এভাবে তোমাকে চাই না। তোমার মনের বিরুদ্ধে আমি কিছুই করব না। যতক্ষণ না তুমি মন থেকে চাইছো আমি তোমার কাছে যাই, ততদিন আমি তোমার কাছে যাব না। যেদিন তুমি নিজে থেকে কাছে টানবে আমি সেই দিনের অপেক্ষায় আছি। অনেক রাত হয়েছে, ঘুমাও। কথাগুলো বলেই জয় ওপাশ ফিরে শুয়ে পড়ল। নিহার বুঝতে দেরি হলো না জয় ওর কাজে কষ্ট পেয়েছে, কিন্তু সেই বা কি করবে? মন সায় না দিলে তো কিছু জোর করে হয় না। নিহা একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবতে লাগলো, আমি জানি মানুষটা আমাকে আগে ভালো না বাসলেও এই কয়দিনে অনেকটা ভালোবেসে ফেলেছে। আমি এটাও জানি উনি আমাকে নিজের অংশ করতে চান, নিজের ভালোবাসায় সিক্ত করতে চান। কিন্তু আমারই বা কি দোষ? আমারও কি ইচ্ছে করে না ওনার ভালোবাসা পেতে? আমিও তো চাই উনি আমায় ভালোবাসুক, আমাকে নিজের সাথে মিশিয়ে নিক। কিন্তু কেন জানি না ওনাকে কাছে টেনে নিতে আমার মধ্যে কেন এত সংশয় কাজ করছে, কেন একটা বাধা কাজ করছে। এখন যে মানুষটা আমার জন্য অনেক কষ্ট পাচ্ছে, আমি তো চাইনি মানুষটা কষ্ট পাক। হ্যাঁ, নিহা এই মানুষটার কষ্ট কিছুতেই সহ্য করতে পারে না। এই মানুষটাকে সে কিছুতেই কষ্ট দিতে চায় না, কিন্তু ওরই বা কি করার আছে? ও তো নিজের ইচ্ছায় কষ্ট দিচ্ছে না। কথাগুলো ভাবতে ভাবতে নিহা কখন যে ঘুমিয়েছে তার কোনো হিসাব নেই। সকালবেলা আজ জয়ের ঘুমটা নিহার আগেই ভেঙে গিয়েছে। জয় ঘুম ভেঙে চোখ খুলতে দেখলো নিহা ওরই বুকে গুটিসুটি হয়ে বেঘরে ঘুমোচ্ছে। জয় এটা দেখে মুচকি হাসলো, কিন্তু জয়ের হাসিটা বেশি সময় স্থায়ী হলো না। হঠাৎ কিছু একটা মনে হতেই জয় দ্রুত নিহাকে বালিশে শুইয়ে দিয়ে নিহার কপালে আর গালে হাত দিয়ে চেক করলো, আর সাথে সাথে আঁতকে উঠলো। নিহার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। জয়ের যেন মুহূর্তেই পুরো পৃথিবীটা থমকে গেল। কোনো উপান্তর না পেয়ে আলতো হাতে নিহার গাল স্পর্শ করে ডাকতে লাগলো, নিহা, নিহা, নিহা উঠো, চোখ খুলো। নিহা, সকাল হয়ে গেছে তো, উঠবে না? আর কতক্ষণ ঘুমাবে? কিন্তু জয়ের ডাকে নিহার কোনো হেলদোল হয়েছে বলে মনে হলো না। জয়ের যেন এবার টেনশন হতে লাগলো। একে তো নিহা প্রতিদিন ওর আগে উঠে যায়, আর আজ এখনো ওঠেনি। তার উপর নিহাকে এত ডাকার পরেও সাড়া দিচ্ছে না। যেখানে এক ডাকে নিহার ঘুম ভেঙে যায়। জয় দিক বিদিক শূন্য হয়ে এবার আরো জোরে জোরে ডাকতে লাগলো নিহাকে। নিহা, নিহা, এই নিহা, নিহা ওঠো। এই নিহা, আমি ডাকছি, শুনতে পাচ্ছ না? প্লিজ চোখ খোলো, দেখো আমি ডাকছি তো তোমায়। তোমার না দেরি করে ঘুম থেকে উঠতে ভালো লাগে না? তাহলে আজ এতক্ষণ ঘুমাচ্ছ কেন? নিহা, এই নিহা, এবার কিন্তু আমার রাগ হচ্ছে বলে দিচ্ছি। তাড়াতাড়ি চোখ খোলো বলছি। জয়ের এত ডাকাডাকিতেও নিহা কোনো চোখ খুলল না, বরং আগের মতো বেঘরে ঘুমোতে লাগলো। এত ডাকাডাকির পরেও নিহার এভাবে চোখ না খোলাটা জয়ের যেন আর হজম হলো না। জয়ের মস্তিষ্ক যেন মুহূর্তে শূন্য হয়ে গেল। কি করবে কিছুই বুঝতে পারছে না। ফাঁকা মস্তিষ্ক নিয়ে এবার বাড়ির সবাইকে ডাকতে লাগলো। ড্যাড, ড্যাড, মম, আরে তোমরা সবাই কোথায় গেলে? এদিকে এসো। নিহা প্লিজ ওঠো। তুমি এত সময় ধরে চোখ খুলছো না কেন? আমার বুঝি টেনশন হচ্ছে না? জয় এত জোরে ডেকেছে যে জয়ের ডাকগুলো যেন পুরো বাড়িতে প্রতিধ্বনিত হতে লাগলো। সকাল সকাল জয় এত জোরে ডাকছে কেন সেটা দেখতে রায়হান সাহেব, শায়লা বেগম, জেসি এমনকি ঋতু পর্যন্ত ওদের রুমের সামনে চলে এসেছে। জয়, বাবা দরজা খোল। কি হয়েছে? এত জোরে ডাকছিস কেন? জয় বাবার কণ্ঠ পেয়ে দ্রুত গিয়ে দরজাটা খুলে দিয়ে ওদেরকে ভেতরে ঢুকতে দিল। কাতর কণ্ঠে বলল, ড্যাড দেখো না, নিহাটা কথা বলছে না। ওকে আমি এত করে ডাকছি, তারপরেও আমার ডাকে সাড়া দিচ্ছে না। হ্যাঁ আমি মানছি ওর জ্বর হয়েছে, তাই বলে আমার ডাকে সাড়া দিবে না? আচ্ছা কথা না হয় বললো না, তাই বলে কি চোখ মেলেও দেখবে না? তুমি ওকে একটু বকে দাও তো ড্যাড। নিশ্চয়ই ও আমার সাথে মজা করছে। তুমি তাড়াতাড়ি উঠতে বলো ওকে। সবার নজর এবার জয়ের দিক থেকে সরে গিয়ে নিহার ওপর পড়ল। নিহার শরীরটা নিস্তেজ হয়ে পড়ে আছে বিছানায়। রায়হান সাহেব ছেলের কথা শুনে আর এক মুহূর্ত যেন দাঁড়িয়ে থাকতে পারল না। দ্রুত গিয়ে নিহাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকতে লাগলো, কিন্তু ওনার ডাকেও ফলাফল শূন্য। নিহা না কোনো রকম সাড়া দিল, আর না কোনো রকম চোখ খুললো। রায়হান সাহেবের আর বোঝার বাকি রইল না নেহা সেন্সলেস হয়ে পড়ে আছে। জয়, ও তো সেন্সলেস হয়ে পড়েছে। রায়হান সাহেবের কথায় যেন জয় সহ উপস্থিত সবাই অবাক। নিহা সেন্সলেস হয়ে গেছে মানে? জয় তো রীতিমতো পুরো শরীর কাঁপছে। ড্যাড কি বলছো তুমি? নিহা সেন্সলেস মানে? হ্যাঁ জয়, আমি যা বলছি একদম ঠিক বলছি। আমার ফোনটা তো রুমে ফেলে এসেছি। তোর ফোনটা কোথায়? আমাকে দে।
আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলছি। তুই ওকে কোলে তুলে নে, ওকে হসপিটালে নিতে হবে। এই নাও ড্যাড, আমি নিহাকে নিচ্ছি। তুমি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। কথাটা বলে জয় দ্রুত গিয়ে নিহাকে কোলে তুলে নিল। তারপর আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিহাকে নিয়ে বেরিয়ে গেল। পেছনে কে আসলো আর না আসলো সেটারও পরোয়া করলো না। হসপিটালের করিডোরে টানা ৮ ঘন্টা ধরে চিন্তিত মুখ নিয়ে এপাশ থেকে ওপাশে পায়চারি করেছেন রায়হান সাহেব। আর পাশেই রাখা একটি টুলে ২ হাতে মুখ গুজে মাথা নিচু করে বসে আছে জয়। দুজনকে দেখে বোঝা যাচ্ছে খুব টেনশনে আছে। দুজনেই বারবার দরজার দিকে তাকাচ্ছে। হয়তো ভেতর থেকে কেউ বেরিয়ে আসার অপেক্ষা করছে। নিহাকে নিয়ে জয় আর রায়হান সাহেবই এসেছে। যদিও শায়লা বেগম সাথে আসতে চেয়েছিলেন, কিন্তু জয় আনেনি। কারণ রায়হান সাহেব না জানলেও জয় জানে শায়লা বেগম নিহাকে কতটা অপছন্দ করে। তাই জয় চায়নি মা ওদের সাথে আসুক। কিন্তু জয় তো আর জানে না যে নিহার এমন সেন্সলেস হয়ে পড়াতে শায়লা বেগমেরও খারাপ লেগেছে। শায়লা বেগম এতদিন ধরে নিহাকে অপছন্দ করে আসলেও এখন নিহার হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়াটা যেন উনিও মেনে নিতে পারছেন না। খানিক বাদে দরজা ঠেলে একজন ডক্টর বেরিয়ে আসলেন। ডক্টরকে বেরিয়ে আসতে দেখে রায়হান সাহেব দ্রুত ডক্টরের সামনে গেল। ডক্টর, নিহা কেমন আছেন? সেন্স ফিরেছে? আমরা কি নিহার সাথে দেখা করতে পারবো? দেখুন রায়হান সাহেব, আমি বুঝতে পারছি আপনাদের অবস্থা। আপনারা শান্ত হন প্লিজ। যদি এখনো পেশেন্টের সেন্স ফিরেনি তবে আমরা চেষ্টা করছি। আচ্ছা ডক্টর, ওর এইভাবে হঠাৎ সেন্সলেস হয়ে যাওয়ার কারণ কি? দেখুন, এই বিষয়ে আমরা কিছু নিশ্চিত হয়ে বলতে পারছি না, তবে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে খাওয়ার অনিয়ম আর ঘুম কম হওয়ার কারণে এমন সেন্সলেস হয়ে পড়েছে। আর তার উপর ওনার শরীরে এখন ১০০-র উপরে জ্বর, এটাও মাথায় রাখতে হবে। তাই আমরা এখনই নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না পেশেন্টের মেইন প্রবলেমটা কি। বাই দ্য ওয়ে, আমি যেই কারণে আপনার কাছে এসেছিলাম, আচ্ছা আপনাদের সাথে কি কোনো মেয়ে এসেছে? আই মিন পেশেন্টের কোনো মেয়ে রিলেটিভস? কেন বলুন তো? না, আসলে পেশেন্টকে কয়েকটা টেস্ট করতে হবে আর তার জন্য পেশেন্টকে হসপিটালের ড্রেস পরাতে হবে। তাই বলছিলাম কি, যদি পেশেন্টের ড্রেস চেঞ্জ করার জন্য আমার সাথে কাউকে ভেতরে পাঠাতেন। রায়হান সাহেব একবার ছেলের দিকে তাকিয়ে আবারও ডক্টরের দিকে তাকালেন। তারপর বললেন, না, আমাদের সাথে তো কোনো মেয়ে ডাক্তার নেই। এক কাজ করুন, আপনাদের কোনো ফিমেল নার্সকে দিয়ে একটু চেঞ্জ করিয়ে নিন প্লিজ। ওকে ঠিক আছে। বলে ডক্টর আবারও ভেতরে চলে গেল। রায়হান সাহেব এবার ছেলের পাশে গিয়ে কাঁধে হাত রাখলেন। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই জয় চমকে তাকালো। বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎই জয় উঠে বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। রায়হান সাহেব ছেলের অবস্থা বুঝতে পারছেন, তাই তো ছেলের পিঠে সান্ত্বনার হাত রাখতে ভুল করলেন না। বাবা স্নেহের হাতে স্পর্শ পেয়ে সাথে সাথে জয় কেঁদে উঠে বলল, ড্যাড, নিহার কিছু হবে না তো? ও ঠিক হয়ে যাবে তো? সুস্থ হয়ে আবার আমার সাথে কথা বলবে তো? শান্ত হ বাবা, নিহার কিচ্ছু হবে না, ও একদম ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য রাখ, নিশ্চয় আল্লাহ আমাদের নিরাশ করবেন না। তখনই শায়লা বেগম আর জেসির আওয়াজ কানে আসলো। রায়হান সাহেব ছেলেকে ছাড়িয়ে আবারও টুলে বসিয়ে দিলেন। তারপর ছেলেকে পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, টেনশন করিস না বাবা, দেখবি সব ঠিক হয়ে যাবে। রায়হান, নিহা কেমন আছে এখন? ডক্টর কি বলেছে? স্ত্রীর প্রশ্ন শুনে রায়হান সাহেব এবার উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ডক্টর এখনো সেন্স ফিরাতে পারেননি। কিছু টেস্ট করাতে হবে নাকি, তারপর বোঝা যাবে কি হয়েছে। কি বলছো? ৮ ঘন্টা হয়ে গেছে, এখনো সেন্স ফিরেনি মানে? এতক্ষণ সেন্সলেস থাকলে তো যে কোনো কিছু হয়ে যেতে পারে। তুমি ডক্টরকে বলনি যে করেই হোক সেন্সটা ফিরিয়ে আনতে? ডক্টর কি আমার থেকে কম বোঝেন নাকি? ওনারা যেটা ভালো মনে করে সেটাই তো করবেন। আগে দেখি রিপোর্টে কি আসে, তারপর না হয় ডক্টরকে যা বলার বলবো। শায়লা বেগম স্বামীর কথায় যুক্তি খুঁজে পেলেন, যার কারণে উনি সম্মতিসূচক মাথা নাড়িয়ে দাঁড়িয়ে রইলেন। জেসি এতক্ষণ ওদের থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। ওরও এবার খারাপ লাগতে লাগলো। কিছু সময়ের ব্যবধানে ওর হাসি খুশি ভাইটা কেমন অসহায় হয়ে পড়েছে। ভাইকে এই অবস্থায় দেখে জেসির খুবই খারাপ লাগছে। সে আর দাঁড়িয়ে থাকতে না পেরে ধীর পায়ে ভাইয়ের কাছে এগিয়ে গেল। জয় এক দৃষ্টিতে সামনের দেওয়ালটির দিকে তাকিয়ে আছে। দেখে বোঝাতে যাচ্ছে সে এই জগতে নেই, হয়তো নিহাকে নিয়ে ভাবছে। জেসি ভাইয়ের কাঁধে হাত রেখে কান্না মিশ্রিত গলায় বলল, ভাইয়া, এমন ভেঙে পড়ছিস কেন? প্লিজ এমন ভেঙে পড়িস না। দেখবি ভাবির কিছু হবে না, ও একদম ঠিক হয়ে যাবে। তুই নিজেকে শান্ত রাখ। জেসির এতগুলো কথায়ও জয়ের যেন কোনো হেলদোল হলো না। ভাইকে এমন পাথর হয়ে যেতে দেখে জেসি ছলছল চোখে মায়ের দিকে তাকালো। শায়লা বেগম এতক্ষণ ধরে ওদের দিকে তাকিয়েছিল।
ছেলের পাথর হয়ে বসে থাকাটা ওনারও সহ্য হচ্ছে না, তাই উনি এবার ছেলের পাশে এসে দাঁড়ালেন। কিছু একটা ভেবে ছেলের কাঁধে হাত রাখলেন। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে জয়ের দ্বিতীয়বারের মতো ঘুর কাটলো। চমকে তাকালো হাতের মালিকের দিকে। মা দাঁড়িয়ে আছে ওর পাশে। শায়লা বেগম আশ্বাসের বুড়িতে বললেন, টেনশন করিস না বাবা, নিহাই একদম সুস্থ হয়ে যাবে, ওর কিচ্ছু হবে না। তুই এমন করে ভেঙে পড়িস না। তোর কিছু হলে মেয়েটা তো তখন আরো বেশি কষ্ট পাবে। তুই তো জানিসই মেয়েটা তোর কষ্ট সহ্য করতে পারে না। কষ্ট পাস না, সব ঠিক হয়ে যাবে। জয়ের চোখের কোণ বেয়ে টুপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। ধরা গলায় বলল, মম, আমার কারণেই এমনটা হয়েছে, তাই না? আমি জানি আমার জন্যই আজ নিহার এই অবস্থা। যদি আমি খেয়াল করতাম তাহলে ওর জ্বর আসতো না, আর সেন্সলেসও হতো না ও। সব আমার দোষ, সব আমার। বিশ্বাস করো মম, ওর কিছু হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না, কখনোই না। শায়লা বেগম ছেলের কষ্টটা অনুধাবন করতে পারছেন, কারণ উনি জানেন ওনার ছেলে অ্যাক্সিডেন্টের পর থেকে নেহাকে অনেক ভালোবেসে ফেলেছে। আর ভালোবাসবেই পায় না কেন? যেই মেয়ে নিজের খাওয়া ঘুম বাদ দিয়ে রাত দিন এক করে ওকে সুস্থ করে তুলেছে, ওকে তো ভালোবাসাই যায়। হয়তো শায়লা বেগম তখন বুঝতে পারেনি, কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন। প্রায় ঘন্টাখানিক পর একজন মহিলা ডক্টর বেরিয়ে আসলেন ভেতর থেকে। ডক্টরকে বেরোতে দেখে জয় সহ সবাই এগিয়ে গেল। জয় কিছু বলার আগেই রায়হান সাহেব বলে উঠলেন, ডক্টর, নিহা কেমন আছে এখন? সেন্স ফিরেছে ওর? হ্যাঁ, পেশেন্টের সেন্স ফিরেছে। মুহূর্তে সবার মুখে হাসি ফুটল। রায়হান সাহেব খুশি হয়ে বলেন, ডক্টর, সত্যি বলছেন আপনি? নিহার সেন্স ফিরে এসেছে? হ্যাঁ, পেশেন্টের জ্ঞান ফিরেছে, কিন্তু ডক্টরের মলিন কণ্ঠে বলা কথা শুনে সবার মুখে হাসি যেন মুহূর্তে গায়েব হয়ে গেল। রায়হান সাহেব অবাক হয়ে বললেন, কিন্তু কি ডক্টর? তার আগে এটা বলুন যে পেশেন্টের আপনি কি হন? কেন, আমার মেয়ে? আপনি কি মেয়েকে কোনো পশুর কাছে বিয়ে দিয়েছেন? ডক্টরের কথা শুনে রায়হান সাহেব অবাক হয়ে একবার জয়ের দিকে তাকিয়ে আবারও ডক্টরের দিকে তাকালেন। মানে হলো, আমার মনে হয় আপনার মেয়েকে যার সাথে বিয়ে দিয়েছেন সে নিশ্চয়ই একজন অমানুষ আর পশু ছিল। আচ্ছা, কখনো কি মেয়ের খোঁজ খবর নেননি নাকি? কখনো কি মেয়ের কাছে জানতে চেয়েছেন মেয়ে সুখে আছে কি না, নাকি বিয়ে দিয়েই দায়িত্ব পালন করে ফেলেছেন? কোনটা? দেখুন, আমি আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। প্লিজ ক্লিয়ার করে বলবেন একটু। ওকে, বলছি। আপনি এমন একজনের সাথে মেয়ে বিয়ে দিয়েছেন যে আপনার মেয়েকে একবারে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। যদি ওনার ড্রেস চেঞ্জ করার সময় নার্স আমাকে ডেকে না দেখাতো তাহলে তো আমি জানতেই পারতাম না যে এখনো এমন মানুষ হয় যারা পশুর মতো বউকে মারে। আপনার মেয়ের পুরো শরীরে অজস্র মারের দাগ। মারগুলো এমন ভাবেই মেরেছে যে প্রতিটা মারের স্থানে রক্ত মরে গিয়ে জমাট বেঁধে রয়েছে। আপনি পুরুষ মানুষ না হলে আমি অবশ্যই আপনাকে নিয়ে যেয়ে দেখাতাম যে কতটা পশুর মতো মেরেছে আপনার মেয়ের জামাই। আর মারগুলো একদিন 2 দিনের নয়। দাগগুলো দেখে আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো দাগগুলো দীর্ঘদিন ধরে মারার কারণেই হয়েছে। অর্থাৎ উনি দীর্ঘদিন ধরে শরীরে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে মারের দাগ নেই। আর সবচেয়ে বড় কথা হলো ওনার শরীরে দীর্ঘদিন ধরে জ্বর ছিল, যার কারণে উনি জ্বরটা টাইফয়েডে পরিণত হয়েছে। একদিকে মারের কারণে শরীরের বেশিরভাগ অংশে রক্ত জমাট বেঁধে রয়েছে, অন্যদিকে দীর্ঘদিন ধরে ওনার শরীরে জ্বর ছিল। দুইটা মিলে পেশেন্টের ব্যাপকভাবে প্রভাব ফেলেছে, যার কারণে ওনার রক্ত ক্যান্সার ধরা পড়েছে। আর পেশেন্টের কন্ডিশনও ভালো না, পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। তবে এখনো ফার্স্ট স্টেজে হওয়ায় আমরা সেন্স ফেরাতে সক্ষম হয়েছি। ডক্টরের এক নাগারে বলা কথাগুলো শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। রায়হান সাহেব তো বিশ্বাসই করতে পারছেন না ওনার ছেলে এমন জানোয়ারের মতো নেহাকে মেরেছে। আর নেহা, ও তো একবার বলতে পারতো, তাহলে হয়তো উনি এই নরপশুর হাত থেকে ওকে রক্ষা করতে পারতেন। রায়হান সাহেবের এখন এই ভেবে মাথা ফাটাচ্ছে, ইচ্ছে করছে যে উনি নিহার বিয়েটা জয়ের সাথে দিয়েছিলেন। রায়হান সাহেবের ভাবতে চোখের করে জল এসে গেছে। আর ওনার জন্য কিনা নিহা মৃত্যুর মুখে পতিত হয়েছে। হ্যাঁ, তার জন্যই তো। তিনি যদি জয়ের সাথে নিহার বিয়ে না দিতেন তাহলে আজকের এই দিনটা আর দেখতে হতো না কাউকে। নিহার ক্যান্সার ধরা পড়েছে কথাটা যেন উপস্থিত সবার উপর প্রভাব ফেলেছে। শায়লা বেগম আর জেসি তো এখনো অবাক হয়ে ডক্টরের মুখপানে চেয়ে আছে। আর জয়, সে তো এখনো বাকরুদ্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে আছে।
আশেপাশের জগৎ থেকে যে সে অনেক দূরে সেটা ওকে দেখে বোঝা যাচ্ছে। ওর হয়তো বিশ্বাসই হচ্ছে না ওর জন্য আজ নিহা মৃত্যুর মুখে। এমন একটা দিন আসবে সেটা জয় কখনো কল্পনা করেনি। জয় কেন, হয়তো রায়হান সাহেবের বাড়ির কেউই কল্পনা করতে পারেনি এমন একটা দিন আসবে। রায়হান সাহেব অবিশ্বাস্য কণ্ঠে বললেন, ডক্টর, এসব আপনি কি বলছেন? নিশ্চয় আপনার কথা ভুল হচ্ছে, হয়তো আপনাদের রিপোর্টে ভুল এসেছে। এটা কিছুতেই হতে পারে না। আমার মেয়ে কিছুতেই এমন একটা মরণ বিধি হতে পারে না। ওর ক্যান্সার হয়েছে সেটা আমি কিছুতেই মানতে পারছি না। আই এম সরি টু সে রাহান সাহেব, আমি যেটুকু বলছি একদম ঠিকই বলছি। আমার কিংবা আমাদের কারোরই কোনো ভুল হচ্ছে না। ইনফ্যাক্ট আমরা দুজনে 2বার টেস্ট করেছি কনফার্ম হওয়ার জন্য, তারপর আপনাদের জানিয়েছি। ওনার শরীরে মারের প্রভাবগুলো এমন ভাবে পড়েছে যে প্রথমে জ্বর হয়েছে আর পরে সেটা টাইফয়েডে প্লাস ক্যান্সারে পরিণত হয়েছে। ডক্টরের কথায় রায়হান সাহেবের ভাঙা মনটা আরো একবার ভেঙে চৌচির হয়ে গেল। উনি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, ডক্টর, তাহলে কি এর কোনো চিকিৎসা নেই? আপনারা যে করেই হোক প্লিজ আমার মেয়েটাকে বাঁচান। ওর কিছু হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। যত টাকা লাগে আমি দেব। প্রয়োজনে আমি আমার সমস্ত প্রপার্টি বিক্রি করে দেব। যার জন্য আমার এত সম্পদ, এত টাকা পয়সা আছে, তার মেয়েকে যদি আমি নিজের হাতে মৃত্যুর দিকে ঠেলে দেই তাহলে আমি কেমন মানুষ? প্লিজ ডু সামথিং ডক্টর, প্লিজ ডু সামথিং এট এনি কস্ট। প্লিজ আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন। দেখুন রাহান সাহেব, আমি আপনার ফিলিংসটা বুঝতে পারছি, কিন্তু আমার কি করার আছে বলুন? টাকা দিয়ে তো আর সব হয় না, তাই না? তাহলে পৃথিবীর সব ধনী লোকে নিজের সমস্ত টাকা পয়সা দিয়ে নিজের আয়ু বাড়িয়ে নিত। কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে টাকার কোনো ম্যাটারই করে না। তবে হ্যাঁ, আপনাদের হাতে একটা চান্স আছে পেশেন্টকে বাঁচানোর। মুহূর্তে রায়হান সাহেব সহ উপস্থিত সবার মুখে হাসি উঠল। জয়ের মুখেও হাসি ফুটেছে। যাই হোক, ওর নেহাকে তো বাঁচানো যাবে। জয় কিছু বলতে যাবে তার আগে রায়হান সাহেব উৎফুল্ল কণ্ঠে বললেন, সত্যি বলছেন ডক্টর? আমার মেয়ে সুস্থ হবে? আমাকে কি করতে হবে বলুন? আমি সব করব। আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি সব কিছু করব। আপনি শুধু একবার বলুন আমার কি করতে হবে, কি করলে ওকে বাঁচানো যাবে? হ্যাঁ রাহান সাহেব, আপনার মেয়েকে বাঁচানো সম্ভব। ওনার শরীরে আগামী 48 ঘন্টার মধ্যে 3 ব্যাগ ও নেগেটিভ রক্ত পুশ করতে পারলে ওনাকে বাঁচানো সম্ভব। তবে সময়টা কিন্তু মাথায় রাখতে হবে, মাত্র 48 ঘন্টা। আর 48 ঘন্টার মধ্যে যদি শরীরে পুরনো রক্তগুলো চেঞ্জ করে 3 ব্যাগ নতুন রক্ত পুশ করা হয় তাহলে পেশেন্ট যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। বলতে পারেন পেশেন্টের হাতে মাত্র 48 ঘন্টা সময় আছে। তবে রক্ত চেঞ্জ করা গেলেই তাহলেই পেশেন্টকে বাঁচানো যেতে পারে, তাও আবার ও নেগেটিভ রক্ত। ও নেগেটিভ রক্ত সচরাচর তেমন পাওয়া যায় না। আমি অলরেডি আমাদের হসপিটাল ব্লাড ব্যাংকে খোঁজ নিয়ে দেখেছি, ওখানে ও নেগেটিভ কোনো রক্তই নাই। ইভেন পরিচিত কয়েকটা হসপিটালেও খোঁজ নিয়ে দেখেছি, বাট আই এম সরি টু সে কোথাও কোনো ব্লাড ব্যাংকে ও নেগেটিভ রক্ত নাই। এখন পেশেন্টের জীবন নির্ভর করছে আপনাদের হাতে। আপনারা যতটা দ্রুত রক্তর ব্যবস্থা করতে পারেন আমরা তত দ্রুত পেশেন্টকে বাঁচাতে পারবো, নয়তো আমাদের হাতে কিছু করার থাকবে না। ডক্টর, আমার রক্ত ও নেগেটিভ। আপনাদের যত রক্ত লাগে আমার থেকে নিন, তবু প্লিজ নিহাকে সুস্থ করে তুলুন। জয়ের কথা শুনে ডক্টর খুশি হয়ে বলল, ও দ্যাটস গ্রেট, তাহলে আপনি আসুন আমাদের সাথে। হ্যাঁ চলুন। বলে ডক্টর আর জয় ভেতরে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, কিন্তু এক পা এগোতেই রায়হান সাহেবের কণ্ঠে ডক্টর আর জয় দুজনেই থামতে বাধ্য হলো। দাঁড়ান ডক্টর। ডক্টর প্রশ্নসূচক দৃষ্টিতে আর জয় অবাক দৃষ্টিতে তাকালো রায়হান সাহেবের দিকে। আমার অনুমতি ছাড়া আপনি কারো রক্ত নেবেন না। প্রয়োজনে আমি ঢাকা শহরের প্রতিটা হসপিটালে গিয়ে গিয়ে হলেও রক্তের ব্যবস্থা করব। তবু অন্য কারো রক্ত আমার মেয়ের শরীরে পুশ করবেন না আপনি, এটা আমি বলে দিচ্ছি। রায়হান সাহেবের কথা শুনে জয় তো অবাক হয়েছেই, সাথে ডক্টরও বেশ অবাক হয়েছে। ডক্টর জয়কে রায়হান সাহেবের ছেলে হিসেবে চিনলেও রায়হান সাহেবের মেয়েকে ডক্টর চেনে না। তাই নিহাকে যখন রায়হান সাহেব নিজের মেয়ে বলেছেন তখন ডক্টর ধরে নিয়েছেন জয় আর নিহা ভাই বোন। তাই উনি অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন,
রায়হান সাহেব, এটা আপনি কি বলছেন? আপনি জানেন যে পেশেন্টের জন্য এক ব্যাগ রক্ত হলেও কতটা ইম্পর্ট্যান্ট, তাহলে আপনি এই কথাটা কি করে বলছেন? আমি জানি আপনার মেয়ের পাশাপাশি আপনার ছেলের জন্য চিন্তা হচ্ছে, কিন্তু এক ব্যাগ রক্ত নিলে ওনার শরীরে তেমন কোনো প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। প্লিজ আপনি আমাকে ওনার থেকে রক্ত নিতে অনুমতি দিন। আমি যেটা বলেছি সেটাই ফাইনাল ডক্টর, আর আমি আশা রাখবো আপনি আমার কথা রাখবেন। 48 ঘন্টা আমার কাছে অনেকগুলো, অ্যান্ড আই হোপ আমি 48 ঘন্টার মধ্যে রক্ত জোগাড় করতে পারবো। তাই আমি চাই না কোনো জানোয়ারের রক্ত দিয়ে আমার মেয়ে বেঁচে উঠুক। কথাটা রায়হান সাহেব জয়ের দিকে তাকিয়ে বললেন। জয় বুঝতে পারছে বাবা ওর ওপর প্রচন্ড রেগে আছে, তাই কিছু বলার জন্য সাহস পেল না। ডক্টর কিছু একটা ভেবে বললেন, আচ্ছা ঠিক আছে রায়হান সাহেব, আপনি দ্রুত রক্ত জোগাড় করুন। তখনই এমার্জেন্সি রুমের ভেতর থেকে একজন নার্স বেরিয়ে আসলো। ম্যাম, পেশেন্ট ওনার ফ্যামিলির মেম্বারদের সাথে দেখা করতে চাইছেন। নার্সের কথা শুনে ডক্টর সহ সবার চোখ এবার নার্সের ওপর পড়ল। তুমি বলনি এখন ওনার রুমে কেউ অ্যালাউ নাই? আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি ম্যাম, কিন্তু উনি কিছুতেই বুঝতে চাইছেন না। বলছেন অ্যাটলিস্ট একবার হলেও উনি দেখা করতে চান ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে। ওকে, তুমি যাও, আমি দেখছি। নার্স চলে গেল। ডক্টর কিছু একটা ভেবে বললেন, রায়হান সাহেব, আপনারা যে কোনো একজন গিয়ে পেশেন্টের সাথে দেখা করে আসুন। যদিও আমরা এই মুহূর্তে ওনার রুমে কাউকে অ্যালাউ করতে পারবো না, বাট পেশেন্টের দিক চেয়ে আপনাদের দেখা করার পারমিশন দিচ্ছি, তাও একজনকে। আপনি ডিসাইড করে একজন গিয়ে পেশেন্টের সাথে দেখা করে আসুন, তবে বেশি সময় থাকবেন না। আসি আমি। আর হ্যাঁ, ব্লাড কালেক্ট হলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। এই বলে ডক্টর চলে গেলেন। জয়ের খুব ইচ্ছে হলো নিহার সাথে দেখা করার, কিন্তু সেটা সাহস করে বাবাকে বলতে পারল না। তাই ইশারায় মাকে বোঝালো যেন বাবাকে বলে ওকে নেহার রুমে যাওয়ার ব্যবস্থা করে দেয়। শায়লা বেগমও ছেলের ইশারাটা সহজেই বুঝতে পারলেন, তাই দ্রুত স্বামীকে বলে উঠলেন। রায়হান, রায়হান সাহেব নিহার কেবিনে যাওয়ার জন্য সবে এক পা রেখেছিলেন, কিন্তু স্ত্রীর ডাকে থেমে গেলেন। তবে পেছন ঘুরলেন না, আগের মতো সামনের দিকে মুখ করে দাঁড়িয়ে থেকেই বললেন, কারো কিছু বলার থাকলে সে যেন দ্রুত বলে, আমার এখানে দাঁড়িয়ে থাকার মতো সময় বয়ে যাচ্ছি না। শায়লা বেগম স্বামীর রাগটা বুঝতে পারলেন, তাই উনি সময় ব্যয় না করে তাড়াহুড়ো করে বলেই ফেললেন, বলছিলাম যে নিহার কাছে তুমি না গিয়ে জয়কে পাঠালে ভালো হতো না? না মানে জয় তো ওর স্বামী, তাই আমার মনে হয় ওকে পাঠানোটাই বেটার হবে। রায়হান সাহেব কথাগুলো শুনেও কোনো প্রতিক্রিয়া দেখালেন না, বরং কথাগুলো শুনেও না শোনার ভান করে চলে গেলেন। নিজের কেবিনে এত সময় পর শ্বশুরকে ঢুকতে দেখে নিহার মুখে মলিন হাসি ফুটল। রায়হান সাহেব ধীর পায়ে হেঁটে নিহার খাটের কাছে গিয়ে একটা টুল টেনে বসলেন। তারপর নিহার মাথায় হাত বুলিয়ে ভেজা কণ্ঠে বললেন, কেমন আছিস মা? এই তো ভালো বাবা। বাবা, উনি আসলেন না যে, উনি কোথায়? রায়হান সাহেবের বুঝতে দেরি হলো না নিহা উনি বলতে কাকে বুঝিয়েছে। তুই এমন কেন বলতো মা? আমি আবার কেমন বাবা? এই যে মানুষটা তোকে জানোয়ারের মতো রোজ মারধর করেছে, তুই এখনো তার খবর জানতে চাইছিস? আচ্ছা আমাকে বলিসনি কেন মা? আমাকে কি এত পর ভাবতিস তুই যে আমার থেকে এমন একটা গোপন বিষয় গোপন করে গেলি? নাকি আমি তোর বিয়েটা জয়ের সাথে করিয়েছি বলে আমার উপর এত রাগ তোর? আমাকে অন্তত একবার বলতে পারতি। কেন বলিসনি তোকে ওই জানোয়ারটা দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছে? কেন সব লুকিয়ে গেলি আমার কাছে? নাকি আমাকে মুখেই শুধু বাবা বলিস? আসলে আমাকে তুই বাবা মনেই করিস না। শ্বশুরের কথায় নিহা আপত্তি করে পড়ল, বাবা, এসব আপনি কি বলছেন? আপনি আমার বাবাই, মুখ থেকে নয়। আমি আপনাকে মন থেকেও বাবা হিসেবেই মানি। কেন সব সময় চোখের জল লুকিয়ে মিথ্যার হাসির বায়না করতিস বলতো? মানে? মানে হলো আমাকে বলিসনি কেন তোকে ওই জানোয়ারটা এত কষ্ট দিয়েছে? তোর কাছে যখন জানতে চেয়েছিলাম জয় তোকে ভালোবাসে কিনা, তুই জয়ের সাথে সুখে আছিস কিনা, তখন তুই বলিসনি কেন তুই জানোয়ারটার সাথে সুখী নস? ছি ছি বাবা, এসব আপনি কি বলছেন? মানুষ কখনো জানোয়ার হয় নাকি? মানুষ হলো সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা মানুষকে সেরা হিসেবেই বানিয়ে পাঠিয়েছে। এইভাবে বলবেন না প্লিজ। আমার কপালে হয়তো এমনটাই লেখা ছিল। কপালের লেখন তো আর খণ্ডাতে পারবো না, তাই না? তুই এত ভালো কেন বলতো মা? কিভাবে পারিস সব সময় চোখের জল লুকিয়ে হাসতে? কোথায় আর ভালো হতে পারলাম বাবা? তার আগেই তো উপরওয়ালার ডাক এসে গেছে।
নেহা, এসব কি বলছিস? এমন কথা যেন আর না শুনি। তোর কিচ্ছু হবে না, আমি তোকে সুস্থ করে তুলবো। আমি থাকতে আমার মেয়ের কিছু হতেই দেব না। তুই রেস্ট নে। বেশি কথা বললে ডাক্তার আবার রাগারাগি করবে। আমি আসছি, কেমন? বলে রায়হান সাহেব নিহার মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে দাঁড়ালেন। বাবা, একটা কথা জানার ছিল। নিহার কথা শুনে রায়হান সাহেব থেমে গিয়ে বললেন, কি কথা জানতে চাস, বল। মা বাবা কি আমার অসুস্থতার কথা জানে? না রে মা, আসলে টেনশনে ওদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। আমি এক্ষুনি জানিয়ে দেব। না বাবা, ওদের বলার দরকার নেই। ওরা জানলে শুধু শুধু টেনশন করবে আর এখানেও চলে আসবে। তার চেয়ে বরং ওদের না জানানোটাই ভালো। কিন্তু মা। কোনো কিন্তু না বাবা, আমার কথাটা প্লিজ রাখুন। আচ্ছা ঠিক আছে, তুই যেটা চাস সেটাই হবে। আমি এখন আসছি, কেমন? বাবা, কিছু মনে না করলে আরেকটা কথা বলবো। কি কথা বল। বাবা, ওনাকে একবার ভেতরে আসতে বলবেন প্লিজ। নেহা, এত কিছুর পরেও তুই ওকে তোর কাছে আসতে বলতে বলছিস? বাবা প্লিজ রাগ করবেন না। শেষবারের মতো আপনার কাছে এই একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আমার অনুরোধটা রাখুন প্লিজ। রায়হান সাহেব কোনো প্রত্যুত্তর করলেন না। কয়েক সেকেন্ড নিহার দিকে তাকিয়ে থেকে উনি রুম থেকে চলে গেলেন। নিহা শ্বশুরের যাওয়ার দিকে তাকিয়ে লম্বা একটা শ্বাস ফেলল। কিছু সময় পর দরজা খুলে জয় ভেতরে ঢুকলো। নিহা জানতো জয় আসবে, তাই সে এত সময় ধরে দরজার দিকে তাকিয়েছিল। জয়কে আসতে দেখে মুখে ম্লান হাসি টানলো। জয় মাথা নিচু করে ধীর পায়ে হেঁটে নিহার খাটের পাশে এসে সেখানে রাখা টুলটাতে বসে পড়ল। জয়কে মাথা নিচু করে রাখতে দেখে নিহা ক্লান্ত হাসলো। কি হলো? এইভাবে মাথা নিচু করে আছেন কেন? আমি কি এতটাই খারাপ যে আমার মুখের দিকে তাকাতে আপনার বাচ্ছে? জয় দ্রুততার সাথে মুখ তুলে নিহার দিকে তাকালো। জয়কে খুবই বিধ্বস্ত দেখাচ্ছে। চুলগুলো এলোমেলো, মুখটা শুকনো আর ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। কেমন যেন ছন্নছাড়া হয়ে আছে। এক কথা জয়কে খুবই বিধ্বস্ত দেখাচ্ছে। এ কি, আপনার শরীরে এই অবস্থা কেন? নিজের এমন হাল করে রেখেছেন কেন? কাল রাতেও তো আপনাকে খুবই হ্যান্ডসাম লাগছিল, আর সকাল হতে না হতেই এমন বয়স্ক মানুষের মতো হয়ে গেছেন কেন বলুন তো? এমনটা কেন করলে নিহা? কি করেছি? তোমার জ্বর ছিল আর তুমি আমাকে মিথ্যা বললে কেন? আমি তো তোমার কাছে অনেকবার জানতে চেয়েছি নিহা তোমার জ্বর কিনা, বাট তুমি বরাবরই আমাকে না বলে ভুল প্রমাণ করেছো। কেন নিহা, কেন? যদি বলি বাঁচার ইচ্ছেটাই মরে গিয়েছে, তাই। মানে হলো আমার শরীরে 2 কিংবা 3 দিন ধরে জ্বর আসেনি, গত 5 মাস ধরে জ্বর আসছে। আর সেটা যখন তখন, দিনের বেলায় তেমন না লাগলেও প্রতিদিন রাতেই মনে হতো আমার শরীরটা জ্বর জ্বর লাগছে, কিন্তু আমি কাউকে বুঝতে দেইনি। আমি জানতাম দীর্ঘদিন ধরে শরীরে জ্বর থাকলে নিশ্চিত আমার বড় কিছু হবে, আর সেই রেশ ধরে হয়তো আমি মরেও যেতে পারি। তাই আপনাকে মিথ্যে বলেছি। তবে আপনার রোজ আমাকে মারধর করাটা যে এমন কাজে দিবে আমি সেটাও ভাবতে পারিনি। আমার ইচ্ছেটা আপনার আমাকে দ্বারা মারার আরো বেশি তাড়াতাড়ি পূরণ হয়ে গেল। আসলে কি বলুন তো, আমার না এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার আর ইচ্ছে নেই। আপনাকে তো আমি আগেই বলেছি, আমি সব সময় নামাজে একটা প্রার্থনাই করি, আর সেটা হলো আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি এখান থেকে মুক্তি দেয়। আর হলেও সেটা। আপনাদের আর বেশি দিন আমাকে নিয়ে ভাবতে হবে না, আপনি মুক্ত, একেবারে মুক্ত। হ্যাঁ। নিহা, এ মা, রেগে যাচ্ছেন কেন? আমি তো ভুল কিছু বলিনি, যা সত্যি তাই তো বলেছি। আমি তো আপনার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিলাম, তাই আপনাকে এবার মুক্ত করে দিয়ে চলে যাব। আপনার জীবনে আর ফিরবো না, এমন ভাবে যাব যে আর চাইলেও কেউ আমাকে খুঁজে পাবে না। নিহা, আর একটা বাজে কথা আমি শুনতে চাই না। আর একবার এমন বাজে কথা বললে মেরে মাটিতে পুঁতে দিব বলে দিচ্ছি। মরে গেলে তো এমনিতেও মাটিতেই কবর দিতে হবে, আপনার কষ্ট করে মারতে হবে না। নিহা, ধমক দিচ্ছেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা। আমি মরে গেলে আপনার জীবন থেকে নিহা নামক আপদটা অন্তত চিরদিনের জন্য বিদায় হবে। আপনি মীরা আপুর সাথে সংসার করতে পারবেন। আপনি তো মীরা আপুকে ভালোবাসেন, আর মীরা আপু আপনাকে ভালোবাসে। তাই আমার মনে হয় আমার চলে যাওয়াতে আপনার কোনো অসুবিধা হবে না। আমি মরে যাওয়ার পর আপনি মীরা আপুকে বিয়ে করে নিয়েন আর ওনার সাথে নতুন জীবন শুরু করিয়েন। নিহার একটা কথা বলে থাপড়ে গাল লাল করে দিব বলে দিচ্ছি। এসব কোন ধরনের কথা? হ্যাঁ, তোমার কিচ্ছু হয়নি আর কিচ্ছু হবেও না, তুমি বাঁচবে। তোমার কিছু হতেই দিবে না ড্যাড। নিহা তাচ্ছিল্যের হাসি হাসলো, হেসে বলল, মিথ্যা সান্ত্বনা কেন দিচ্ছেন বলুন তো? আমি জানি আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, আর আমি হয়তো কয়েকদিনের অতিথি মাত্র। শুধু শুধু মিথ্যা বলে খুশি করার চেষ্টা করছেন, তাই না?
না নিহা, তোমার কিছুই হবে না। কে বলেছে তুমি কয়েকদিনের অতিথি? তোমার কিচ্ছু হয়নি, জাস্ট তোমার শরীরের রক্তগুলো এক্সচেঞ্জ করতে হবে। আর ড্যাড অলরেডি রক্ত খুঁজতে বেরিয়ে গেছে। আমার কথা না হয় বাদই দিলাম, ড্যাড থাকতে তোমার কিচ্ছু হবে না, সে তোমার কিছু হতেই দিবে না। প্লিজ এমন কথাগুলো আর বলো না। তুমি চলে গেলে আমার কি হবে? একবারও কি ভেবে দেখেছো তুমি না থাকলে জয় কিভাবে বাঁচবে? তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে, দেখবে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তুমি। আচ্ছা, আপনাকে একটা অনুরোধ করলে রাখবেন? এমন ভাবে বলছো কেন? কি করতে হবে বলো? অনুরোধ নয়, আমাকে আদেশ করো। আমি মরে গেলে প্লিজ আমার লাশটা আমার বাবা মায়ের কাছে পাঠিয়ে দিবেন। আবার একই কথা? এমন রেগে যাচ্ছেন কেন? জানেন না মৃত্যু পথযাত্রীর সাথে সুন্দর করে কথা বলতে হয়? নিহা প্লিজ স্টপ। কেন এমন করছো? আমাদের মধ্যে তো সব কিছু ঠিকঠাকই হয়ে গিয়েছিল, তারপরও কেন এমন কথা বলছো? আদৌ কি আমাদের মধ্যে সব ঠিক হয়েছিল? মানে? কিছু না, পারলে আমায় ক্ষমা করে দিয়েন, আর নিজেকে গুটিয়ে নয় বরং গুছিয়ে নিয়েন। কথাগুলো বলতে বলতে কখন যে নিহার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো, নিহা সেটা টেরও পেল না। একে তো নিহার কথাগুলো জয় নিতে পারছিল না, নিহার প্রতিটা কথাই যেন ওর বুকে গিয়ে বিঁধছে। তারপর নিহার চোখের জলগুলো যেন ওকে পুরো ভেতর থেকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে জয় আর বেশি সময় বসে থাকতে পারল না, রুম থেকে বেরিয়ে গেল। তবে বেরিয়ে আসার আগে নিহার কপালে ভালোবাসার পরশ রেখে দিতে ভুল করলো না জয়। রাহান সাহেব সারাদিন এই হসপিটাল থেকে ওই হসপিটালে, সেই হসপিটাল থেকে অন্য হসপিটালে ছোটাছুটি করেও এক ব্যাগ ব্লাডও জোগাড় করতে পারলেন না। শুধু রায়হান সাহেব খুঁজছেন তা কিন্তু নয়, জয়ও রায়হান সাহেবের আড়ালে ব্লাড খুঁজে যাচ্ছে। রিলেটিভস থেকে শুরু করে অফিসের কর্মকর্তা পর্যন্ত কাউকে বাদ দেয়নি, কিন্তু দুর্ভাগ্যবশত কারো রক্তই ম্যাচ করছে না নিহার সাথে। তবে রায়হান সাহেব 6 ব্যাগ রক্তের আশায় ডোনার খুঁজলেও জয় শুধু একজন ডোনারই খুঁজছে, কারণ ও নিজেও তো রক্ত দিতে পারবে। তাহলে 3 জনের কি দরকার? জয় ঠিক করেছে রক্ত ওই দিবে, তবে ড্যাডের সামনে একজন ও নেগেটিভ ব্লাড ডোনার হাজির করবে, যাতে ড্যাড বুঝতে না পারে রক্ত ওই দিয়েছে। আর ড্যাড যেন মনে করে যে রক্ত জয় নয় ডোনার দিয়েছে। কিন্তু কথাই আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, এখানেও ঠিক তাই। বাবা ছেলে মিলে একজন ডোনারও খুঁজে পেল না যে নেহাকে রক্ত দিতে পারবে। রাহাই সাহেব যেন প্রায় ভেঙেই পড়েছেন। ওনার একটাই চিন্তা, আজ পুরোটা দিন ছোটাছুটি করেও এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারলো না। কালো যদি এমন হয়, কালো যদি কোনো ডোনার কিংবা রক্ত না পায়, তাহলে কি হবে? নিয়াকে কিভাবে বাঁচাবে সে? নিয়ার কিছু হলেও যে নিজেকে ক্ষমা করতে পারবে না। তবে রায়হান সাহেব হতাশ হলেও জয় হতাশ হলো না, কারণ সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, যদি কাল দুপুরের আগে কোনো ডোনার না পায় তাহলে সে বাবার বিরুদ্ধে গিয়ে হলেও নেহাকে ব্লাড দেবে। হসপিটালের করিডোরে চিন্তিত মুখ নিয়ে পায়চারি করছে রায়হান সাহেব আর জয়। দুজনের মুখেই ব্যাপক চিন্তার ছাপ, দুজনের চোখে বারবার এমার্জেন্সি রুমে দরজার দিকে, হয়তো ভেতর থেকে কেউ আসার অপেক্ষা করছে। কিছু সময় পর একজন ডক্টরকে বেরোতে দেখে রায়হান সাহেব আর জয় দুজনেই দৌড়ে ডক্টরের সামনে গেল। ডক্টর এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। ডক্টরকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বাবার আগে জয়ই জিজ্ঞেস করলো, ডক্টর, আমার নিহা, আমার নিহা কেমন আছে এখন? ওকে সব ব্লাড পুশ করা হয়েছে তো? ও সুস্থ হয়ে যাবে তো এখন? আমরা কিন্তু আপনার কথা মতো 3 ব্যাগ রক্তই জোগাড় করেছি। আমার নিহা নিশ্চয়ই এখন একেবারে সুস্থ হয়ে যাবে, তাই না? ডক্টর নিশ্চুপ। ডক্টরকে চুপ করে থাকতে দেখে জয় এবার রেগে গিয়ে বলল, কি হলো ডক্টর, কিছু বলছেন না কেন? চুপ করে আছেন কেন আপনি? আম সরি মিস্টার জয়, আপনারা ব্লাড জোগাড় করতে অনেক বেশি দেরি করে ফেলেছেন। আম সরি টু সে শি ইজ নো মোর। ডক্টরের বলা লাস্ট কথাটা যেন জয় আর রায়হান সাহেবের পুরো পৃথিবী থমকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। জয় তো রীতিমতো কাঁপছে, আর রায়হান সাহেব উনি তো এখনো বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে ডক্টরের দিকে। জয় কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ডক্টর, কিছু বলছেন না কেন আপনি? নিশ্চয়ই আপনার কোনো ভুল হচ্ছে, আমার নিহার কিছু হতে পারে না। দেখুন, আমি জানি আপনাদের মেনে নিতে কষ্ট হচ্ছে, বাট যেটা সত্যি সেটা তো মানতেই হবে। প্লিজ আপনারা ভেঙে পড়বেন না। কথাটা বলে ডক্টর চলে গেলেন সেখান থেকে। রায় সাহেব এখনো থায় দাঁড়িয়ে আছে ভাবলেশীন ভাবে। হয়তো উনি এখনো মানতে পারছে না নিহা আর তাদের মাঝে নেই। চারপাশটা যেন বিষাদে ছেয়ে গেছে। তখনই এমার্জেন্সি রুমের দরজা ঠেলে কয়েকজন ওয়ার্ড বয় স্ট্রেচারে করে সাদা চাদরে ঢাকা একটা লাশ নিয়ে ওদের সামনে এসে থামলো। জয় এখনো বিশ্বাসই করতে পারছে না ওর নিহা ওর হওয়ার আগেই ওর থেকে অনেক দূরে চলে গিয়েছে। রাহাই সাহেব শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে লাশটির দিকে, না এগিয়ে গিয়ে দেখছে আর না কিছু বলছে। উনি যেন কয়েক মিনিটের ব্যবধানে আস্ত একটা পাথরে পরিণত হয়েছে।
ওয়ার্ড বয়গুলো স্ট্রেচারটা সেখানে রেখেই চলে গেল। ওরা চলে যেতে জয় এবার কাঁপা কাঁপা হাতে স্ট্রেচারে থাকা লাশটির মাথার কাছে গিয়ে দাঁড়ালো। স্ট্রেচারে থাকা মানুষটি আর কেউ নয়, নিহা। সেটা মনে পড়তে জয়ের হাত পা ক্রমশই ঠান্ডা হয়ে যাচ্ছে। জয় কাঁপা কাঁপা হাতে লাশের মুখের উপর থেকে চাদরটি সরাতেই নিহার নিষ্প্রাণ মুখটি চোখে পড়ল। সাথে সাথে জয়ের বুকটা ব্যথা করা শুরু করলো। মুহূর্তে যেন জয়ের আশপাশটা বিষাক্ত বাতাসে ভারী হয়ে যেতে লাগলো। ওর পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে লাগলো। জয়ের মনে হচ্ছে ওর কাছ থেকে কেউ ওর আত্মাটা কেড়ে নিয়েছে। জয়ের মুখ দিয়ে যেন কোনো কথাই বেরোচ্ছে না এই মুহূর্তে। শুধু নিষ্পলক চাহনিতে তাকিয়ে আছে নিহার মুখের দিকে। নিহার নিষ্প্রাণ মুখটির দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে জয়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে জয় সেটা খেয়ালও করলো না। শুধু শূন্য দৃষ্টি নিয়ে নেহার মুখ পানে চেয়ে আছে। মিনিট কয়েক এভাবে ভাবলেশীনভাবে চেয়ে থেকে হঠাৎই জয় কাঁপা কাঁপা হাতটি আলতো করে নিহার গালে রেখে বলে উঠল, চলে যাওয়ার এত তাড়া ছিল নিহা? আমাকে এতটাই ঘৃণা করো যে তোমাকে ভালোবাসি বলার সুযোগটা পর্যন্ত দিলে না? কেন এমনটা করলে? কেন আমায় পর করে দিয়ে একা করে চলে গেলে? আমি তো বাকিটা সময় তোমার সাথে কাটাবো বলে প্রতিজ্ঞা করেছিলাম, আর তুমি সবকিছু শুরু হওয়ার আগে শেষ করে চলে যাওয়ার প্ল্যান করলে। আমার উপর এতই রাগ ছিল তোমার যে একেবারে একা করে চলে গেলে আমায়। তোমাকে কষ্ট দিয়েছি বলে তুমিও আমায় কষ্ট দিয়ে প্রতিশোধ নিচ্ছ, তাই না? আমায় একা করে দিয়ে এখন খুব ভালো লাগছে তো তোমার? খুব ভালো লাগছে? আমাকে কষ্ট দেওয়াটা কি খুব দরকার ছিল? কেন আমায় একা রেখে ওপারে পাড়ি জমাতে চাইছো? কেন নিহা, কেন? কথাগুলো বলতে বলতে জয় এক পর্যায়ে নিহার মাথাটা বুকের সাথে চেপে ধরে হাওমাও করে কাঁদতে লাগলো। জয়ের কান্না যেন পুরো হসপিটাল কাঁপিয়ে দিচ্ছে। হসপিটালের প্রতিটি দেওয়ালে যেন জয়ের কান্নার প্রতিধ্বনি হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো জয় কাঁদছে ঠিকই, কিন্তু কারো কানে ওর কান্নার আওয়াজটা পৌঁছাচ্ছে না। জয় যখন নিহাকে বুকে জড়িয়ে কাঁদতে ব্যস্ত তখনই হুট করে জয়ের ঘুমটা ভেঙে যায়। ধরপটিয়ে উঠে বসলো সে। হাত পা এখনো কাঁপছে। চারপাশে তাকিয়ে কিছু সময় আগের ঘটনাটার মিল খুঁজতে গিয়েও নিজেকে নিহার মাথার কাছে রাখা টুলটিতে বসা অবস্থায় আবিষ্কার করলো সে। কি, সে তো হসপিটালের করিডোরে নিহাকে জড়িয়ে ধরে কাঁদছিল, আর নিহার লাশটা নিস্তেজ হয়ে পড়েছিল। নিহার কথা মনে পড়তে দ্রুত বেডে শুয়ে থাকা নিহার দিকে তাকালো। নিহা ঘুমাচ্ছে। তার মানে ও কি স্বপ্ন দেখছিল এতক্ষণ? কিন্তু কি ভয়ানক ছিল স্বপ্নটা! ভাবতেই জয়ের হাত পা আবারও থরথর করে কাঁপতে লাগলো। জয় মোবাইলটা বের করে একবার টাইম দেখে নিল। 3:25 বাজে। তার মানে এখন মাঝরাত। কিন্তু মাঝরাতে এমন স্বপ্ন কেন দেখলো সেটা ভেবেই বুকটা ধুরপুর ধুরপুর করছে ওর। জয় বসা থেকে উঠে নিহার মাথার কাছে বসলো। তারপর নিহার ঘুমন্ত মায়াবী চেহারাটির দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কি সুন্দর করে ঘুমাচ্ছে মেয়েটা, একেবারে নিষ্পাপ হয়ে ঘুমাচ্ছে। আর সে কিনা ওকে নিয়ে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলো, যেটাকে স্বপ্ন বললেও ভুল হবে, আর বলতে গেলে দুঃস্বপ্নই দেখে সে। জয় এক দৃষ্টিতে নিহার ঘুমন্ত মায়াবী চেহারাটার দিকে তাকিয়ে রইল। আসলে রাতে যখন ডক্টর নিহাকে একা কেবিনে রাখবে বলেছিল তখন রায়হান সাহেব আর জয় কিছুতেই নিহাকে একা একটি কেবিনে রাখতে রাজি হচ্ছিল না। কিন্তু ডক্টর তো ওনার সিদ্ধান্তে অটুট, তাই রায়হান সাহেবের সব কথা রাখলেও এই কথাটা রাখতে পারলেন না। আর তখনই জয় ডক্টরকে অনেক রিকোয়েস্ট করে, বলতে গেলে হাতে পায়ে ধরে নিহার কেবিনে নেহার সাথে থাকার পারমিশন নাই। জয়ের কাকুতি মিনতি দেখে ডক্টর আর না করতে পারেনি। অবশ্যই জয়কে নেহার সাথে থাকার পারমিশন দিয়েই দিয়েছে। কেন যেন রায়হান সাহেবও আর জয়কে কোনো রকম বাধা দিলেন না। হয়তো হসপিটাল বলে কোনো সিন ক্রিয়েট করতে চাইছে না। আর তখন জয় নিহার মাথার কাছে টুল টেনে বসে নিহার মাথায় হাত বুলাতে বুলাতে কখন যে নিজেও খাটের মাথা রেখে ঘুমিয়ে পড়েছে নিজেও বুঝতে পারছে না। নিহার মায়াবী মুখটির দিকে তাকিয়ে থাকতে থাকতে জয়ের মনে হুট করে একটা ইচ্ছে জাগলো। আর হুট করে নিহার সারা মুখে নিজের ওষ্ঠযুগল দিয়ে ছুঁয়ে দিতে লাগলো সে। তবে নিহার ঘুমটা এতটাই গভীর ছিল যে জয়ের ওষ্ঠে স্পর্শ পেয়েও নিহার ঘুমের কোনো রকম ব্যাঘাত ঘটল না। নিহা দিব্যি ঘুমাচ্ছে। বাকি রাতটা জয় আর ঘুমালো না। নিহার মাথার কাছে বসে নিহার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে পুরোটা সময় নিহার ঘুমন্ত মুখের দিকেই তাকিয়েই কাটিয়ে দিল। পরদিন সকালেতেই রায়হান সাহেব আবারও রক্তের খোঁজে এদিক ওদিক সেদিক ছুটোছুটি করছে, সাথে জয়ও। তবে জয় যে রক্তের খোঁজে করছে সেটা রায়হান সাহেবের অজানা। রায়হান সাহেব, আপনাদের হাতে কিন্তু আজ রাতটাই আছে। কাল সকাল 8টার মধ্যে যদি পেশেন্টের ব্লাড এক্সচেঞ্জ করে নতুন ব্লাড না দেওয়া হয় তাহলে পেশেন্টের যে কোনো কিছুই হতে পারে। তখন তার জন্য কিন্তু আমি বা আমাদের হসপিটালকে কোনো রকম দায়ী করতে পারবেন না। 2টা দিন গত হয়ে গেছে আর আপনারা এখন এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেননি।
পেশেন্টের কন্ডিশন এখন আগের চেয়ে কতটা ক্রিটিক্যাল হয়ে গেছে বুঝতে পারছেন? হয়তো পেশেন্ট যে কোনো সময় কোমায় চলে যেতে পারে, কারণ যত দেরি হবে ততই পেশেন্টের সার্ভাইভ করতে কষ্ট হবে। প্লিজ আপনারা তাড়াতাড়ি ডক্টর জোগাড় করুন। রায়হান সাহেব আর জয়কে নিজের কেবিনে ডেকে কথাগুলো বললেন ডক্টর। জয় আর রায়হান সাহেব পাশাপাশি বসেছিল। ডক্টরের কথা শুনে রায়হান সাহেব যেন স্তব্ধ হয়ে গেছেন, সাথে জয়ও। জয়ের মুহূর্তেই কাল রাতের স্বপ্নটার কথা মনে পড়ে গেল। স্বপ্নটা চোখের সামনে ভেসে উঠতে জয়ের আরো বেশি ভয় হতে লাগলো। জয় আর নিতে পারছে না বাবার জেদটা। কেন এত জেদ করছেন উনি? ওনার জেদের কারণে কি নিহাকে সে চোখের সামনে শেষ হয়ে যেতে দেবে? উনি কি বুঝতে পারছে না ওনার জেদের কারণে নিহার অনেক বড় ক্ষতি হয়ে যাবে? ভুল না হয় করেই ফেলেছে সে, তাই বলে এত বড় শাস্তি দেওয়ার মানে কি? আর এখন উনি যেটা করছেন সেটা তো শাস্তি বললেও ভুল হবে, কারণ একজন মৃত্যুর সাথে লড়াই করা ব্যক্তিকে রক্ত দিতে না দেওয়াটা কখনো শাস্তি হিসেবে ধরা যায় না। এটা তো রীতিমতো ওনার ইগো, আর ইগোর কারণে উনি নিহাকে রক্ত দিতে দিচ্ছে না। জয় আর চুপ থাকবে না। এভাবে চুপ করে থাকলে কোনো সমস্যার সমাধান হবে না, বই বাড়বে। জয় বাবার দিকে না তাকিয়ে ডক্টরকে উদ্দেশ্য করে বলল, ডক্টর, ব্লাড আমি দিব। আপনাদের যত ব্যাগ ব্লাড লাগে আমার থেকে নিয়ে নিন, তারপরও প্লিজ আমার নিহাকে বাঁচিয়ে দিন। ওর কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। প্লিজ আপনারা ব্লাড নেওয়ার ব্যবস্থা করুন। 3 ব্যাগ কেন, 5 ব্যাগ ব্লাড লাগলেও আমার থেকে নিয়ে নিন প্লিজ ডক্টর। ডক্টর জয়ের কথা শুনে খুশি হলেন, কিন্তু গতকালকে রায়হান সাহেবের বাধা দেওয়ার কথাটা মনে পড়তেই উনি রায়হান সাহেবের দিকে তাকালেন। ডক্টর, আপনি আমার ব্লাড টেস্ট করার ব্যবস্থা করুন। আর যদি আমার রক্ত ম্যাচ করে যায় তাহলে যত ব্যাগ রক্ত লাগে আমার থেকে নিয়ে নিন। তাড়াতাড়ি করুন। ভাগ্য সহায় থাকলে আমার রক্ত আমার মেয়ের সাথে মিলে যেতে পারে। আপনি নিশ্চিত হয়ে বলছেন তো রায়হান সাহেব? না মানে আপনার তো বয়স হয়েছে, তাই বলছিলাম কি আপনি রক্ত দিলে তো আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না ডক্টর, আমি বরং আমার ব্লাড টেস্ট করার ব্যবস্থা করুন। ডক্টর বুঝতে পারলেন রায়হান সাহেবকে কিছু বলেও লাভ হবে না, তাই আর কোনো রকম কথা না বাড়িয়ে দ্রুত একজন নার্সকে কল করে কেবিনে রাখলেন আর বললেন শীঘ্র যেন রায়হান সাহেবের ব্লাড টেস্ট করিয়ে রিপোর্ট ওনার কেবিনে নিয়ে আসে। নার্সও সম্মতি জানিয়ে রায়হান সাহেবকে ধরে সাথে নিয়ে বেরিয়ে গেল। তবে জয় সেখানেই বসে রইল। ডক্টর, আমি জানি মিস্টার জয় আপনি কি বলবেন, আপনি একদম টেনশন করবেন না। আমি আপনার বাবার ব্লাড কখনোই নেব না। আমি ওনাকে ল্যাবে পাঠিয়েছি শুধুমাত্র ওনার মনের শান্তির জন্য। যদি ওনার ব্লাড পেশেন্টের সাথে আপনার স্ত্রীর সাথে ম্যাচ হয়েও যায়, তারপরও আমি ওনার ব্লাড নিব না। প্রয়োজন ওনাকে মিথ্যে বলবো যে ওনার ব্লাড ম্যাচ করেনি। তখন ওনার কাছে আর কোনো অপশন না থাকলে উনি অবশ্যই আপনাকে ব্লাড দিতে বাধা দিবেন না। হ্যাঁ, আমি মানছি আপনি যেটা করছেন সেটা একেবারেই ভুল করছেন। আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হতেই পারে, আপনি আপনার স্ত্রীকে ভালো নাই বাসতে পারেন, বাট তাই বলে 19-এর স্বামীদের মতো এমন নির্যাতন করবেন? আপনি একজন শিক্ষিত মানুষ হয়েও এমন একটা কাজ কিভাবে করলেন? আপনাদের মতো শিক্ষিত মানুষরা যদি এমন মূর্খের মতো কাজ করেন, তাহলে সাধারণ মানুষদের থেকে আমরা কি আশা করতে পারি বলতে পারেন? জয় মাথা নিচু করে রইল। আসলে ডক্টরের কথার পিঠে ওর কিছুই বলা নেই। ও তো কাজই এমন করেছে যে শুধু ডক্টর কেন, যে শুনবে সেই এমন বলবে। এনিওয়ে, এখন কাজের কথায় আসি। আপনি যে ব্লাড দিবেন বলছেন সেটা না হয় ঠিক আছে, বাট আপনি একা 3 ভাগ ব্লাড কিভাবে দিবেন? এতে তো আপনার শারীরিক অবনতি হতে পারে। জয় এবার মাথা উঁচু করে ডক্টরের দিকে তাকালো, সরস গলায় বলল, আমার কিচ্ছু হবে না। আপনি শুধু দ্রুত ব্লাড নেওয়ার ব্যবস্থা করুন। একটা মুহূর্ত আমি অপচয় করতে চাই না। প্লিজ ডক্টর, ডু ফার্স্ট। ডক্টর মাথা উপর নিচ করে সম্মতি জানালো। এরপর খানিক বাদে রায়হান সাহেব রিপোর্ট হাতে ফিরে আসলে ডক্টর কয়েক মিনিট ভালো করে রিপোর্ট দেখার ভান করে রায়হান সাহেবকে হতাশ করে উনার ব্লাড ম্যাচ করেনি বলে দিলেন। যদিও রায়হান সাহেবের ব্লাড নিহার সাথে ম্যাচ হয়েছে, বাট ডক্টর তারপরেও মিথ্যা বলেছে ওনার হেলথের কথা ভেবে। কারণ রায়হান সাহেব যদি এই বয়সে 3 ভাগ ব্লাড ডোনেট করে তাহলে ওনার ব্যাপক শারীরিক অবনতি হবে, যেটা রিকভার করতে বেশ সময় লাগবে। তাই ডক্টর ওনাকে সোজা না বলে দিয়েছে, অর্থাৎ ব্লাড ম্যাচ করেনি। ডক্টরের কথা শুনে রায়হান সাহেবের যেন এবার শেষ আশার প্রদীপটাও পুশ করে নিভে গেল। রায়হান সাহেব যেন 4-5টা অন্ধকার দেখতে লাগলো। উপরওয়ালা এতটা নিষ্ঠুর হতে পারলো? রায়হান সাহেব যখন আর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না, তখন শেষমেশ ডক্টরের পরামর্শে জয়কে রক্ত দেওয়ার পারমিশন দেয়, কারণ নিহাকে তো বাঁচতে হবে। 5 দিন পর নিহাকে হসপিটালে আনা হয়েছে। আজ 1 সপ্তাহ হয়ে গেছে। সেদিন টাইমলি ব্লাড দিতে পারায় নিহা এই যাত্রায় বেঁচে গেছে। নিহা এখন পুরোপুরি সুস্থ।
তবে ডক্টর জানি যে নিহা সুস্থ হলেও ওর এখনো শারীরিক কিছু ফিটনেসের ঘাটতি আছে, যার কারণে ওকে বেশ কিছুদিন রেস্টে থাকতে হবে। যদিও ডক্টর আরো কয়েকদিন হসপিটালে রাখতে বলেছিল নিহাকে, কিন্তু জয় নারাজ। নিহা যেহেতু এখন সুস্থ হয়ে গেছে, তাই আর একদিনও হসপিটালে রাখতে চায় না সে। প্রয়োজনে বাড়িতে নিয়ে গিয়ে জয় ও টেক কেয়ার করবে, তবুও আর 1 মিনিটও এখানে রাখবে না নিহাকে সে। রায় সাহেব ছেলের কথায় একমত পোষণ করলেন, কারণ জয় এই কয়দিনে যে ছোটাছুটি করেছে আর যে হারে নিহার কেয়ার করেছে, তাতে রায়হান সাহেবও জয়ের কথায় সম্মতি জানাতে বাধ্য হলেন। এই 7 দিন জয়ের কেয়ার দেখে নিহা বুঝে গেছে স্বামী নামক মানুষটা ওকে এখন কতটা ভালোবাসে। জয় চোখে হারায় সেটা এখন নিহা হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই 7 দিনে এমন একটা দিন যায়নি যেদিন জয় নিহাকে নিজের হাতে খাইয়ে দেয়নি। নিহাকে ওয়াশরুমে যাওয়া থেকে শুরু করে খাবার খাওয়া পর্যন্ত সবকিছুতে জয় নিহাকে হেল্প করেছে। এই কয়দিনে জয় একরকম নিহার সাথে মিশেছিল বলা চলে। নিহাও এতে বেশ খুশি, কারণ এতদিন হলেও সে স্বামীর ভালোবাসা তো পাচ্ছে। এই জন্যই বোধহয় মানুষ বলে, দুঃখ না থাকলে সুখের মূল্য কখনোই বোঝা যায় তো না। প্রথমের দিকে জয়ের থেকে কষ্ট আর আঘাত পেলেও এখন যেন জয়ের ভালোবাসা আস্তে আস্তে সব সুখে পরিণত হচ্ছে নিহার। শায়লা বেগম আর জেসিও নিহার প্রতি আগের মতো অনেকটা ভালো ব্যবহার করে। এই 7 দিনে প্রতিদিনে একবার হলেও মা মেয়ে দুজনে সে নিহাকে দেখে গিয়েছে। যদিও শায়লা বেগম নিহার কাছে থাকতে চেয়েছিলেন, কিন্তু জয় থাকতে দেয়নি, কেন সেটা অজানা। আজ নিহাকে রিলিজ দেবে বিদায় জয় আর রায়হান সাহেব সকাল থেকে ছুটোছুটি করছেন। আসলে হসপিটালে কিছু ফর্মালিটিস আছে না, তাই। অবশেষে সকল ফর্মালিটিস পূরণ করে বিকেলের দিকে নিহাকে রিলিজ দেওয়া হলো। আর বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। বাসার সামনে এসে কলিং বেল চাপতেই ঋতু এসে দরজা খুলে দিল। ঋতু তো নিহাকে দেখে ভারী খুশি। নিহাকে দৌড়ে এসে জড়িয়ে ধরলো সে। কেমন আছো ভাবি? ও আল্লাহ, তোমারে কতদিন পর দেখতাছি, আমার যে কি ভালো লাগতাছে। আল্লাহ আমার দোয়া কবুল করছে। আমি নামাজ পড়ে পড়ে প্রতিদিন বলছি যেন তুমি তাড়াতাড়ি সুস্থ হইয়া যাও। তোমার এখন কেমন লাগতাছে? ভালো লাগতাছে তো? ঋতুর এক নাকারে বলা এতগুলা কথা শুনে নিহা হাসলো, হেসে বলল, ঋতু একটু তো দম ফেলো। এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব? হ্যাঁ, আমি এখন ভালো আছি। তোমাদের দোয়া কি বিফলে যেতে পারে? তোমরা সবাই দোয়া করেছো বলেই হয়তো আল্লাহ তাআলা আবারও আমাকে এই পৃথিবীর সৌন্দর্য দেখার সুযোগ দিয়েছেন। তুমি ভালো আছো তো? ঋতু এবার নিহাকে ছেড়ে দিয়ে নিহার মুখোমুখি দাঁড়ালো, হেসে বলল, হ্যাঁ ভাবি, ভালো আছি। ঋতু, আমি কিন্তু তোমার উপর রাগ করেছি। এইটা কি কন ভাবি? কেন রাগ করছেন আমার লগে? আমি আবার কিডা করছি? তুমি আমায় দেখতে গেলে না কেন? ঋতু এবার দ্রুত এক হাতে কান ধরে মুখটা গাছুমাচু করে বলল, দুঃখিত ভাবি, আসলে হসপিটালে রান্না আর বাড়ির রান্না একা হাতে সব কাজ সামলাতে সামলাতে যাইতে পারিনি। আর তাছাড়া সব কাজ ফেলে যখন কাল যেতে চাইলাম, তখন বড় সাহেব বললেন যে আজ তোমারে বাড়িতে নিয়ে আসা হবে, তাই আর যাওয়া হয়নি। প্লিজ রাগ কইরা থাইকো না আমার উপর। ঋতুর প্লিজ বলা শুনে নিহা হেসে দিল, হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কি আমি রাগ করে থাকতে পারি? বলে নিহা হেসে ঋতুর গাল টেনে দিল। নিহার আর ঋতুর কথাবার্তা শুনে পেছনে দাঁড়িয়ে থাকা জয় আর রায়হান সাহেব দুজনেই হাসলেন। কিরে পাগলি, তোর ভাবিকে কি বাইরে দাঁড় করিয়ে রাখবি? ভেতরে ঢুকতে দিবি না? ঋতু কিছু বলার আগে নিহা শ্বশুরের কথা শুনে শ্বশুরের দিকে তাকিয়ে হেসে বলল, সমস্যা নেই বাবা, আমি ঠিক আছি। তারপর ঋতুর দিকে তাকিয়ে হেসে বলল, আচ্ছা ঋতু, মা আর জেসি কোথায়? তখনই শায়লা বেগম আর জেসি সেখানে হাজির হলো। এই তো আমরা। কেমন আছো মা? নিহা দ্রুত পায়ে এগিয়ে গিয়ে শাশুড়ির পায়ে ধরে সালাম করে বলিল, ভালো আছি মা, আপনাদের সবার দোয়ায় সুস্থ আছি। আপনি ভালো আছেন? শায়লা বেগম নিহার মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসি মুখে বললেন। হ্যাঁ রে মা, ভালো আছি। কেমন আছো ভাবি? জেসির প্রশ্ন শুনে নিহা এবার জেসির সামনে গিয়ে দাঁড়ালো, হাসি মুখে বলল, ভালো আছি ননদিনী, তোমার কি খবর? ভালো। ততক্ষণে জয় আর রায়হান সাহেব ভেতরে ঢুকে পড়েছেন। দুজনেই খুব বেশি ক্লান্ত, তাই নিজেদের রুমে না গিয়ে দুজনেই সোফায় ধপাস করে বসে পড়ল। নিহা যখন ওদের সাথে টুকটাক কথা বলছিল, তখনই রায়হান সাহেব ডেকে উঠলেন। ঋতু, নেহাকে রুমে নিয়ে যা, ডক্টর ওকে বেশি সময় হাঁটাচলা করতে বারণ করেছে। নেহা, যা মা, রুমে যা, বেশি সময় দাঁড়িয়ে থাকিস না, রুমে গিয়ে রেস্ট নে। ডক্টর কি বলেছে মনে নেই? ঋতুও সম্মতি জানালো। ভাবি চলো, রুমে চলো। বলে ঋতু নিহাকে সাথে করে ওপরে যাওয়ার জন্য সিঁড়ির দিকে হাঁটা ধরল। তবে ওদের সিঁড়িতে আর পা রাখা হলো না, তার আগে রায়হান সাহেবের ডাক কানে আসলো।
নিহা আর ঋতু দুজনেই ফিরে তাকালো। ঋতু, উপরে যাচ্ছিস কেন? রাহেন সাহেবের প্রশ্ন শুনে উপস্থিত সবাই অবাক হলো। রাহেন সাহেব হঠাৎ এমন প্রশ্ন কেন করলো সেটা বুঝে আসছে না কারো। তবে রাহেন সাহেবকে কি ভাবছে সেটা তোয়াক্কা করলেন না। উনি আবারও বললেন, ঋতু, যা ওকে তোর রুমে নিয়ে যা। আজ থেকে নিহা তোর সাথেই থাকবে। নিহা মা, যা ঋতুর সাথে ওর রুমে যা। এবার সবাই যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। রাহেন সাহেব হঠাৎ এমন কথা কেন বলছেন কারো বুঝে আসছে না। জয় তো ইতিমধ্যে অবাকের চোটে বসা থেকে উঠেই গেছে। বাবা এসব কি বলছেন? নিহা ঋতুর সাথে থাকবে মানে? বাবা কি পাগল হয়ে গেছেন? যে সময় নিহার ওকে বেশি প্রয়োজন এমন একটা সময় বাবা নিহাকে ঋতুর সাথে থাকতে বলছেন? জয়ের মনে হাজারো প্রশ্ন ভিড় করলো। জয় নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বাবার কাছে প্রশ্ন করে ফেললো। ড্যাড, এসব তুমি কি বলছো? নিহা ঋতুর রুমে থাকবে মানে? নিজের রুম থাকতে ও ঋতুর রুমে থাকবে কেন? রাহেন সাহেব কোনো রকম প্রতিক্রিয়া দেখালেন না, বরং আগের মতো সোফায় বসে থেকেই বললেন, কারণ আমি চাই না নেহা কোনো পশুর সাথে একই রুমে থাকুক। সবার এবার বুঝতে দেরি হলো না রায়হান সাহেব কেন নিহাকে ঋতুর সাথে থাকতে বলছেন। জয় অবাক হয়ে বলল, ড্যাড, আমি কোনো রকম অশান্তি চাই না। আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। আজ থেকে নিহা ঋতুর রুমেই থাকবে। তুই ওর সাথে যা করেছিস তারপরে আমি ওকে তোর সাথে থাকতে দেব, সেটা ভাবলি কি করে? রায়হান, তুমি এসব কি বলছো? নিহার নিজেরই তো রুম আছে, তাহলে সে ঋতুর রুমে থাকবে কেন? আর তার চেয়েও বড় কথা হলো মেয়েটা অসুস্থ, ওর এখন জয়কে পাশে প্রয়োজন। আর তুমি কি না, যা হওয়ার তা হয়ে গেছে, এখন তো সব ঠিক হয়ে গেছে। সব কিছু যখন ঠিক হয়ে গেছে তাহলে ওরা এক রুমে থাকতে প্রবলেম কি? স্ত্রীর কথায় রায়হান সাহেব দমলেন না, বরং আরো কয়েক গুণ রেগে গিয়ে বললেন, তুমি একদম কোনো কথা বলবে না। তোমরা মা ছেলে মিলে তো মেয়েটার জীবনটাই ধ্বংস করে দিলে। আজ যদি ওর কিছু হতো তাহলে আমি রফিককে কি জবাব দিতাম? ওকে কিভাবে মুখ দেখাতাম? একবারও কি ভেবে দেখেছো? অবশ্য আমি বলছি বা কাকে? তোমাদের এসব ভাবার সময় ছিল নাকি? তোমরা তো উঠে পড়ে লেগেছিলে কিভাবে ওকে এই বাড়ি থেকে বের করা যায়। তার জন্য তোমাদের যতটা নিচে নামা দরকার তোমরা ততটাই নেমেছো। এতটাই নিচে নেমেছো যে ওকে একেবারে কাজের মেয়ে বানিয়ে দিলে। তোমরা মা ছেলে মিলে অনেক করেছো। আর না, হসপিটালে কিছু বলিনি তার মানে এই নয় যে আমি সব কিছু ভুলে গিয়েছি। আমি এতদিন চুপ করেছিলাম কারণ আমি হসপিটালে কোনো সিন ক্রিয়েট করতে চাইনি। তবে এখন আর চুপ করে থাকবো না। আমি আমার মেয়ের সাথে আর কোনো অন্যায় আমি মেনে নিব না। আমি কোনো জানোয়ারের সাথে আমার মেয়েকে সংসার করতে দেব না। আর কারো নিহাকে নিয়ে ভাবতে হবে না। নিহার জন্য কারো লাইফটাও আর হেল হবে না। সবাই এবার সুখে শান্তিতে থাকতে পারবে। আমি খুব শীঘ্রই ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। জয় এতক্ষণ ধরে অপরাধীর মতো বাবার কথাগুলো শুনলেও বাবার মুখে ডিভোর্স কথাটা যেন ওর বুকে তীরের মতো গিয়ে বিঁধল। শুধু জয় কেন, শ্বশুরের মুখে ডিভোর্সের কথা শুনে নিহাও বেশ অবাক হয়েছে। ওদের কেউ হয়তো কল্পনাও করতে পারেনি রাহেন সাহেব এমন একটা সিদ্ধান্ত নেবেন। জয় ভেবেছিল বাবা রাগ করে আছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে সব রাগ পানি হয়ে যাবে। কিন্তু বাবা যে বিষয়টাকে একেবারে ডিভোর্স অব্দি নিয়ে যাবে সেটা জয়ের ধারণাতেই ছিল না। বাবা কি ওকে এতটাই ঘৃণা করে যে নিহাকে ওর সাথে একই রুমে থাকতে পর্যন্ত বাবার সংকোচ হচ্ছে? জয় যেন কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। নিহার সাথে ডিভোর্স হয়ে যাবে বিষয়টা সে কিছুতেই মানতে পারছে না। এই মুহূর্তে ওর কি বলা উচিত বা কি করা উচিত কিছুই বুঝতে পারছে না সে। শুধু একটা কথাই মাথায় আসছে ওর, আর সেটা হলো যে করি হোক নিহাকে ওর করে রাখতে হবে। কোনো কিছুতেই নিহাকে সে হারাতে পারবে না। নিহাকে ছাড়া যে সে বাঁচতে পারবে না। যে কোনো কিছুর বিনিময় হলেও নিহাকেও চায়। আর এর জন্য যদি বাবার পায়ে ধরতে হয় তাও সে ধরবে। তবুও নেহাকে হারাবে না সে। জয় কি করবে বুঝে উঠতে না পেরে দিক বিদিক শূন্য হয়ে আর কোনো উপায় না পেয়ে ফাঁকা মস্তিষ্ক নিয়ে হুট করে বাবার পায়ের কাছে বসে পড়ল। তারপর বাবার পা জড়িয়ে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, ড্যাড, প্লিজ আমাকে এত বড় শাস্তি দিও না। আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে নিহাকে ছেড়ে থাকার মতো এত বড় শাস্তি দিও না। ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি নিহাকে আর একটু কষ্ট পেতে দিব না। ওর গায়ে কখনো একটা আঁচড় পর্যন্ত লাগতে দিব না। তারপরেও প্লিজ আমায় এমন একটা শাস্তি দিও না। নিহাকে ছাড়া আমি নিজেকে এমন কল্পনাই করতে পারি না। ওকে ছাড়া আমি মরেই যাব ড্যাড, ওকে ছাড়া আমি মরেই যাব। প্লিজ ড্যাড, প্লিজ। কথাগুলো বলতে বলতে বাবার পায়ে ধরে জয় প্রায় কেঁদে দিয়েছে।
জয়ের কান্না দেখে উপস্থিত সবার চোখে পানি চলে এসেছে। নিহা তো রীতিমতো অবাক। জয় যে ওর জন্য এমন কিছু করতে পারে সেটা নিহা স্বপ্নেও ভাবেনি। নিহা জানতো জয় ওকে আগে ঘৃণা করলেও এখন ভালোবাসে, কিন্তু জয় ওকে এতটা ভালোবাসে সেটা ওর জানা ছিল না। খুশিতে নেহার চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আজ সে সুখী। ওর মতো সুখী হয়তো এই পৃথিবীতে আর কেউ নেই। সেও এখন বলতে পারবে ওরও একজন ভালোবাসার মানুষ আছে, ওকেও কেউ একজন পাগলের মতো ভালোবাসে। জয়ের কান্না দেখে সবার খারাপ লাগলেও রায়হান সাহেবের কোনো রকম প্রতিক্রিয়া দেখা গেল না। উনি এখনো আগের মতো ঠায় দাঁড়িয়ে আছেন, না জয়কে ধরে তুলছেন আর না জয়ের দিকে তাকাচ্ছেন। শায়লা বেগম ছেলের কান্না দেখে আর সহ্য করতে পারলেন না, স্বামীকে উদ্দেশ্য করে বলে ফেললেন, রায়হান, তুমি এতটা নির্দয় কবে থেকে হলে? ছেলেটা তোমার পায়ে ধরে কাঁদছে, তাতে একটু খারাপ লাগছে না তোমার? তুমি কি না ওর এক ফোঁটা চোখের পানি কখনো সহ্য করতে পারতে না, তাহলে আজ কিভাবে সইছ? এবার তো ওকে ক্ষমা করে দাও। স্ত্রীর কথা শুনে রায়হান সাহেব রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, হ্যাঁ, সইতে পারতাম না ওর চোখের পানি, কিন্তু আজ সইতে হচ্ছে। ও নিহার সাথে যা করেছে তা তো এই চোখের জল কিছুই নয়। আর রইল ক্ষমা করার কথা, আমি ওকে ক্ষমা করার কে? যার সাথে এতদিন ধরে অন্যায় করে আসছে তার কাছে ক্ষমা চাইতে বলো, ওকে নিহার কাছে ক্ষমা চাইতে বলো। নেহা যদি ক্ষমা করে তাহলে ঠিক আছে, তবে হ্যাঁ, নেহা ক্ষমা করে দেওয়ার পরেও আমার একটা শর্ত আছে। যদি শর্তটা মানতে পারে তাহলে আমি ডিভোর্সের কথাটা ভুলে যাব, অন্যথায় নয়। জয় যেন মেঘলা আকাশে হঠাৎ এক পশলা রোদের দেখা পেল। এক মুহূর্তের জন্য যেন নিহাকে আগলে রাখার একটা আশা পেল, যেই আশাটা সে কিছুতেই হতাশায় পরিণত করতে চায় না। জয় খুশি হয়ে বাবার পা ছেড়ে উভয় হাতে চোখের জল মুছে দ্রুত উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওকে ড্যাড, আমি তাই করব। তুমি চাইলে আমি নিহার পায়ে পর্যন্ত ধরবো, আর তুমি যে শর্ত দিবে আমি মেনে নিব। তুমি যা যা করতে বলবে আমি সব করব, সব। তারপরেও আমি কোনো কিছুর বিনিময়ে নিহাকে হারাতে পারবো না। আমি এক্ষুনি নিহার কাছে ক্ষমা চাইবো। বলে জয় নিহার দিকে তাকালো। নিহা ওর দিকেই তাকিয়ে আছে। জয় যেই না নিহার দিকে এক পায়ে গেল, অমনি নিহা হাত উঁচিয়ে হাতের ইশারায় জয়কে থামতে বলল। ওখানেই দাঁড়ান। নিহার শান্ত কণ্ঠে বলা একটা কথায় জয়ের মাথায় যেন এবার আকাশ ভেঙে পড়ল। মুহূর্তে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মানে কি নিহা ওকে এখন দূরে ঠেলে দেবে? তাহলে কি নিহা এখন ওকে ক্ষমা করতে পারেনি? জয়ের যেন বুকের বাপাসটায় চিনচিন ব্যথা অনুভব হলো। নিহা যদি এখন বলে ওকে সে ক্ষমা করতে পারবে না, তাহলে তো সব শেষ, বেঁচে থেকেও মরে যাবে সে। জয় কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নিহা, আমি যদি ক্ষমা চাওয়ার জন্য হয় তাহলে ওখানেই দাঁড়িয়ে থাকুন, আমার কাছে আসার দরকার নেই। নাটক সিনেমার হিরোদের মতো এখন আপনিও শুরু করে দিয়েন না আবার। নিহা, আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে, না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে মাফ করে দাও, এইসবই বলবেন তো? তাহলে আমার কাছে আসার দরকার নেই। এটা কোনো নাটক সিনেমা নয় যে আপনি অপরাধ করে বাবার কথায় আমার কাছে এসে ক্ষমা চাইবেন, আর আমিও নাটক সিনেমার নায়িকাদের মতন বলবো না আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। আপনি আমার সাথে যা করেছেন এসবের পরে আমার আপনাকে ক্ষমা করা সম্ভব না, আমি কিছুতেই আপনাকে ক্ষমা করতে পারবো না। এসব নাটক সিনেমাতেই হয়, বাস্তবে নয়। আর এটা কোনো নাটক সিনেমা নয়, এটা বাস্তবতা। এখানে সব হয় কিন্তু নাটক নয়। মানছি আপনি ভুল করেছেন, আর সেই সূত্রে আমার উচিত আপনার উপর রাগ করা, কিন্তু আপনি কি কখনো শুনেছেন কোন স্ত্রী তার স্বামীর উপর রাগ করে থাকতে পেরেছে? আমিও পারিনি। আপনি যেই মুহূর্তে বলেছেন আপনি আমাকে ভালোবাসেন, আমি সেই মুহূর্তে আপনার করা সব ভুল ভুলে গিয়েছি। কারণ একটা মেয়ের জন্য স্বামীর ভালোবাসার চেয়ে বড় আর কিছুই হতে পারে না। আর যেখানে আপনার কোনো ভুলই আমার মনে নেই, সেখানে ক্ষমা শব্দটা আসছে কোথা থেকে? হ্যাঁ, নিহার কথা শুনে সবাই যেন এক প্রকার মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ওর দিকে। এমন করে কখনো কোনো মেয়ে বলেছে কিনা রায়হান সাহেব কিংবা শায়লা বেগম কারো কাছে জানা নেই। নিহা এত সুন্দর করে কথাগুলো বলেছে যে সবাই মুগ্ধ না হয়ে পারল না। জয় তো খুশিতে কি বলবে সেটাই খুঁজে পাচ্ছে না। দৌড়ে গিয়ে নিহার সামনে দাঁড়ালো, তারপর দু হাতে নিহার মুখটা ধরে নিহার মুখের দিকে তাকিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, থ্যাঙ্কস নিহা, থ্যাংক ইউ সো মাচ। তখনই রায়হান সাহেব বলে উঠলেন, আমার শর্তর কথা মনে আছে তো? নিহাকে ছেড়ে দিয়ে জয় হাসি মুখে বাবার দিকে তাকালো, বলল, বলো ড্যাড, তোমার সব শর্ত আমি মানবো। বলো কি শর্ত? আমার কাছে প্রমিস করতে হবে যে তুই আর কখনো নিহাকে কোনো রকম কষ্ট দিবি না, আর ওর গায়ে কখনো একটা ফুলের টোকাও দিবি না। সব সময় ওকে ভালোবাসবি। যদি আমার এসব শর্ত মানতে পারিস তাহলে তুই নিহাকে পাবি, অন্যথায় আমার সিদ্ধান্ত অটুট থাকবে। আর আমি কি সিদ্ধান্ত নিয়েছি নিশ্চয় মনে আছে?
আমার কি মাথা খারাপ যে আবারও সেম ভুল করতে যাব? একবার কষ্ট দিয়েছি বলে এখনো রুমে যেতে পারিনি, আরেকবার কষ্ট দিলে যে ঘরেও জায়গা হবে না সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। জয়, আমি কিন্তু সিরিয়াস। না ড্যাড, আর কখনো নিহাকে কষ্ট দিব না, কারণ ওর কষ্ট যে আমার কষ্ট। এখন ওকে কষ্ট দিলে তার চেয়ে দ্বিগুণ কষ্ট আমার নিজের হয়। আর ইউ নো হোয়াট, মনীষীরা বলে গেছেন তাকে কখনো কষ্ট দিও না, যাকে কষ্ট দিলে তার চেয়ে দ্বিগুণ কষ্ট তোমার নিজের হয়। নিহাকে কষ্ট দেওয়ার ভুলটা দ্বিতীয়বার করা তো দূর, ভাববো না। আর রইল গায়ে হাত তোলার কথা, সে দিনটা হয়তো আর কখনো আসবে না। ওকে ফাইন, কথাগুলো মনে থাকে যেন। এখন নিহাকে রুমে নিয়ে যা। এখন থেকে ওকে টেক কেয়ার করার দায়িত্ব কিন্তু তোর। সে তো অবশ্যই। হসপিটালে থাকতে কি টেক কেয়ার করিনি? আমি থাকতে নিহার জন্য অন্য কেউ প্রয়োজন হবে না। আমরা কি বানের জলে ভেসে এসেছি? শুধু তুই কেয়ার করে একা সব ক্রেডিট নিয়ে নিবি, আমাদেরকে নিতে দিবি না? মায়ের সাথে তাল মিলিয়ে জেসিও বলে উঠল, হ্যাঁ মম, আমিও সেটাই বলতে চাইছিলাম। আমরা কি কিছুই করব না? আমাদেরকেও তো একটু সুযোগ দিয়ে। যাহার, তোকে কেন সুযোগ দেব? আমার বউয়ের জন্য আমি একাই যথেষ্ট। ওদের ভাই বোনের কথা শুনে নেহা মিটমিট করে হাসতে লাগলো। নেহা আজ খুব খুশি। আজ তার সংসারটা সুখে পরিপূর্ণ। যে দিনটার জন্য এতটা দিন ধরে সে সব কষ্ট মুখ বুজে সহ্য করেছে, অবশেষে আজ সেই দিনটা ওর কাছে ধরা দিল। রাতের খাবার শেষ করে জয় রুমে এসেছে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, কিন্তু নেহা এখনো রুমে আসেনি। তবে কাজের জন্য নয়, কারণ জয় আর রায়হান সাহেবের করা আদেশ নেহা যেন কিচেনে না যায়। নেহা মূলত শায়লা বেগমের সাথে কোনো একটা বিষয়ে কথা বলছে। আসলে শায়লা বেগমই খাবার টেবিলে নেহাকে খাবার খেয়ে ওরা রুমে যেতে বলেছেন। কি একটা জরুরি কথা আছে নাকি? তাই জয় আগেই রুমে চলে এসেছে। জয় শুয়ে শুয়ে মোবাইল টিপছিল, তখনই নেহা রুমে এসে ঢুকলো। নেহাকে আসতে দেখে জয় মোবাইলটা সেন্টার টেবিলের ওপর রেখে দিয়ে নেহার দিকে তাকালো। নেহা এক পলক জয়ের দিকে তাকিয়ে দরজা লাগিয়ে দিয়ে সোজা বিছানায় এসে পা ঝুলিয়ে বসলো। জয় এবার এক পাশ হয়ে শুয়ে বালিশে এক হাত ঠেকিয়ে হাতের ওপর মাথা রেখে হাসি হাসি মুখ করে নেহার দিকে ফিরল। জয়কে এভাবে শুতে দেখে নেহা এবার মুচকি এসে বিছানায় পা তুলে জয়ের দিকে ফিরে বসলো। স্যার কি কিছু বলবেন? মম কেন ডেকেছিল? তেমন কিছু না, এই পেন্ডেন্টটা দেওয়ার জন্যই ডেকেছিলেন। এটা নাকি এইবারের বউদের বরণ করার সময় দেওয়া হয়। মাকে নাকি ওনার শাশুড়ি মা এটা বিয়ের দিন পরিয়ে দিয়েছিল, কিন্তু আমাকে তো তখন দিতে পারেননি, তাই আজ দিয়েছেন। গলায় চেনের সাথে ঝুলে থাকা পদকটি ধরে কথাগুলো বলল নেহা। জয় আরেকটু নড়েচড়ে শুয়ে বলল, ব্যাস এটুকুই? আর কিছু জন্য ডাকিনি, শুধু এটা দেওয়ার জন্যই ডেকেছে? না মানে আসলে এতদিনকার করা ভুলগুলোর জন্য ক্ষমাও চেয়েছিলেন। তাই বলো। মম যখন তোমাকে তার রুমে ডাকলো তখনই আমি বুঝে গিয়েছিলাম এমন কিছুই হবে। নেহা কিছু বলল না। জয় এবার একটু নড়েচড়ে মাথার নিচে দুই হাত রেখে সোজা হয়ে শুলো। তারপর কিছু একটা ভেবে ইতস্তত গলায় বলল, আচ্ছা নিহা, একটা কথা বলবো? বলুন না। আচ্ছা, তুমি আমাকে সত্যি ক্ষমা করেছো তো? ক্ষমা না করলে কি করবেন? কি আর করব, জঙ্গলে বনবাসে চলে যাব। পারবেন আমাকে ছেড়ে যেতে? আগে হলে হয়তো ভাবতাম, বাট এখন সম্ভব না। তাই বুঝি? হুম। তারপর দুজনের মাঝে পিনপতন নীরবতা বিরাজ করলো কিছু সময়। নীরবতার সুতো ছিঁড়ে জয় বলল, নিহা, সত্যি করে বলো না, আমাকে সত্যি ক্ষমা করেছো তো? এখন কি প্রমাণও দিতে হবে? না, জাস্ট একটু ভালোবাসা দিলেই হবে। নেহা মুস্কি হাসলো, হেসে বলল, আপনি পারেনও বটে। আজ সবাই অনেকদিন পর একসাথে ডাইনিং এ বসেছে সকালে নাস্তা করবে বলে। নেহা আর জয় পাশাপাশি বসেছে। জয় খাচ্ছে আর চোখে বারবার নেহার দিকেই তাকাচ্ছে। এই মেয়েটাকে নিয়ে সে আর পারে না। সবসময় ছোট বাচ্চাদের মতো অল্প করে খাবার নেবে আর সবার আগেই খেয়ে উঠে যাবে। এত অল্প করে খাবার নেবে যেন খাবারের প্রতিযোগিতা দিয়েছে, আর সেখানে ওকে ফার্স্ট হতেই হবে। নেহার প্লেটের দিকে একবার তাকিয়ে জয় নেহার দিকে তাকালো, কিন্তু নেহা সেদিকে কোনো খেয়ালই নেই। সে তো নিচের দিকে তাকিয়ে খেতে ব্যস্ত। নিহার এই একটা অভ্যাস, খাবার টেবিলে বসলে ভুলেও অন্যদিকে তাকাবে না। এমনভাবে মাথা নিচু করে খাবে যেন এদিক ওদিক তাকালে ওকে কেউ শাস্তি দেবে। জয় যখন দেখলো নিহার খাওয়া শেষ, এক্ষুনি উঠে যাবে, তখনই জয় খাবার খেতে খেতে বলে উঠল, নিহা, তুমি তো তেমন কিছুই খেলে না, এইটুকু খাবার খেয়ে উঠে যাবে তুমি? অ্যাটলিস্ট আর একটা রুটি তো নাও। না আর নিব না, আমার খাওয়া শেষ। এইটুকু খাবার খেয়ে খাওয়া শেষ? এই নাও, অ্যাটলিস্ট এইটা খাও। বলে জয় নিহার প্লেটে আরো একটা রুটি তুলে দিল, সাথে ভাজিও। নিহার সাথে সাথে মুখটা ছোট করে বলে উঠল,
প্লিজ আর না, আমি খেয়েছি তো, আর খাবো না প্লিজ। কোনো কথা নয়, চুপচাপ এটা খেয়ে তারপরে উঠবে। নিহা আবারও কিছু বলতে যাবে, তার আগে জয়ের চোখ লাল করা দেখে নিহা সাথে সাথে নিচের দিকে তাকিয়ে খেতে লাগলো। এটা দেখে জয় মুচকি হাসলো। তখনই রায়হান সাহেব বলে উঠল, জয়, তুই কি আজ অফিসে যাবি? না মানে তুই যদি না যাস তাহলে আমি চলে যেতাম আর কি। আজ একটা মিটিং আছে, তুই না গেলে আমার এক্ষুনি বের হতে হবে, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। জয় নিহার দিকে একবার তাকিয়ে বাবার দিকে তাকালো, তারপর ইতস্তত গলায় বলল, ড্যাড, বলছিলাম কি নিহা তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি, আর আমি ওকে এভাবে রেখে কিভাবে অফিসে যাব? না মানে যদি ওর কিছু প্রয়োজন হয় তাই বলছিলাম আর কি। না না, আমার কিছু লাগবে না, আমি তো এখন সুস্থ। আপনি বরং অফিসে চলে যান, আমি নিজে নিজে করে নিতে পারবো সব। আমার জন্য আপনারা কেউ এতদিন ঠিকঠাক মতো অফিসে যেতে পারেননি। অফিসে কত কাজ জমা হয়ে আছে, বাবা কিভাবে একা একা পুরোটা হ্যান্ডেল করবেন? আপনি বরং বাবার সাথে অফিসে চলে যান। না মা, থাক, জয় ঠিকই বলেছে, আমারই ভুল হয়েছে ওকে জিজ্ঞেস করাটা। সত্যি তো, তুই তো এখনো পুরোপুরি সুস্থ হসনি, এখনো কে তোর পাশে প্রয়োজন। তুই টেনশন করিস না, আমি সবটা হ্যান্ডেল করে নিব। টেক কেয়ার, ওকে? বলে রায়হান সাহেব বেরিয়ে গেলেন। নিহা আর কিছু বলার সুযোগও পেল না। নিহা ফুস করে নিঃশ্বাস ফেলে এবার জয়ের দিকে তাকালো। আপনাকে কে বলেছে আমি অসুস্থ? আমি তো পুরোপুরি সুস্থ। আপনি অফিসে চলে গেলেও পারতেন। আমি তো এতটা অসুস্থ নয় যে নিজের কাজ নিজে করতে পারবো না। আর তাছাড়া মা আর জেসি তো আছেই। আরে ভাবি, বোঝো না কেন? ভাইয়া তোমার অসুস্থতার অজুহাত দেখিয়ে তোমার সাথে সময় কাটাতে চাইছে। অসুস্থতা তো একটা বাহানা মাত্র, তাই না রে ভাইয়া? মায়ের সামনে জেসির এমন পিঞ্চ মারা কথা শুনে জয় লজ্জায় পড়ে গেল। মমের সামনে কি সব বলছে জেসি, মম কি ভাববে? জেসি, কি সব বলছিস? মম আছে পাশে, দেখছিস না নাকি? শালা বেগম হয়তো ছেলে লজ্জা পাওয়াটাই বুঝতে পারলেন, তাই তো উনি মুচকি এসে জয়, আমি রুমে যাচ্ছি, তোরা কথা বল। বলে শায়লা বেগম উঠে চলে গেলেন। মা চলে যাওয়াতে জয় এবার লম্বা একটা দম ছাড়লো। তারপর জেসির দিকে তাকিয়ে শাসিয়ে বলল, এই ফাজিল, মমের সামনে কি সব বলছিলি? হ্যাঁ, মম কি মনে করবে? কি আর মনে করবে? মনে করবে তার ছেলে এখন বউ পাগল সোনা মির্জা হয়ে গেছে। অনেক পাকনা হয়ে গেছিস তাই না? সে তো একটু হয়েছে। মায়ের খাবি কিন্তু। বলেই জয় যেই না জেসিকে মারার অভিনয় করে উঠতে চাইলো, অমনি নিহা জয়কে জেনে বসিয়ে দিল। আপনি ছোট বাচ্চাদের মতন এসব কি করছেন বলুন তো? আমি কোথায় কি করলাম? ওই তো করছে সব। হ্যাঁ হয়েছে, আমি আপনাকে ভালো করেই চিনি। যাব বাবা, যার জন্য চুরি করলাম সেও বলে চোর। আপনাকে কি আমি বলেছি চুরি করতে? দেখলি, ভাবিও কিন্তু আমার পক্ষে। আচ্ছা, 1 মিনিট, তোদের মধ্যে সবকিছু তো ঠিকঠাক হয়ে গেছে, তাহলে ভাবি এখনো তোকে আপনি করে বলছে কেন? তুই ভাবিকে বলিসনি তুমি করে বলতে, যেভাবে নায়ক নায়িকাকে বলে? জয় নিহার দিকে তাকিয়েছিল। জেসির কথা শুনে এক পলক জেসির দিকে তাকিয়ে আবারও নিহার দিকে তাকালো। তারপর বলল, না, বলিনি, কারণ আমি নিজেই চাই না নিহা আমাকে তুমি করে বলুক। এই কি, কেন? কারণ নিহার আপনি করে বলাটাই আমার শুনতে ভালো লাগে। আসলে সব সময় তুমি করে বললেই যে ভালোবাসা বেশি থাকে তা কিন্তু নয়। নিহা যখন আমাকে বলে আপনি শুনুন, শুনুন না, আপনি শুনছেন, তখন আমার কত ভালো লাগে আর কত মিষ্টি লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তাই আমি ওকে কখনো বলিনি তুমি করে বলতে। আমি চাই নিহা আমাকে বরাবরের মতো আপনি করেই বলুক। ওর আপনি করে বলাটাই আমার কাছে অনেক বেশি আবেদনময়ী লাগে। জয় কথাগুলো এতটাই আবেগ দিয়ে বলছিল যে নিহা মুগ্ধ হয়ে অপলক ভাবে ওর দিকে তাকিয়ে আছে। জেসি বুঝতে পারলো ভাই তার আবেগপ্রবণ হয়ে গেছে, তাই মুচকি এসে গলাকে কেড়ে দিয়ে বলে উঠল সে, ভাইয়া, এটা কিন্তু বেডরুম নয়, তোদের সাথে থার্ড পার্সন হিসেবে আমিও কিন্তু আছি, আবেগ একটু কমা। জয় এত সময় অন্যমনস্ক হয়ে কথাগুলো বলছিল। হঠাৎ জেসির কথায় ধ্যান ভাঙলো। একটু আগে বলা কথাগুলো মনে পড়তে জয়ের একটু লজ্জা অনুভূত হলো, কিন্তু মুখে প্রকাশ করলো না সেটা, বরং মুখে স্বাভাবিক ভাব বজায় রেখেই বলল, তুই আছিস তো কি হয়েছে, তাই বলে আমি কি আমার ফিলিংসটাও প্রকাশ করতে পারবো না? মাঝখানে কেটে গিয়েছে আরো মাসখানিক সময়। নিহাও এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। জয় আর নেহার দিনগুলো ভালোই কাটছে।
বিশেষ করে নিহার দিনগুলো খুব আনন্দে কাটছে। আর কাটবে নাই বা কেন? এখন যে ওর মতো সুখী আর কেউ নেই। হ্যাঁ, নিহা এখন সুখী। ওর মতো সুখী হয়তো আর কেউ নেই, কারণ এখন এই বাড়ির সবাই ওকে অনেক ভালোবাসে। জয় থেকে শুরু করে শায়লা বেগম, জেসি সবাই ওকে ভালোবাসে। শায়লা বেগম নিহাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসে এখন। আর জেসি নিজের বোনের মতো সবসময় নিহার সাথে থাকবে। বাকি রইল জয়ের কথা। জয় যেন নিহা ছাড়া এখন কিছু বোঝে না। যতটুকু সময় অফিসে থাকবে থাকবে, তারপর বাকিটা সময় সে নিহার সাথেই কাটাবে। নিহাকে যেন এখন সে চোখে হারায়। নিহার একটু কষ্ট যেন জয়ের পুরো পৃথিবীটায় থামিয়ে দেয়। নিহা যাতে কোনো কাজ করতে না হয় তার জন্য বাবাকে বলে আরো একজন ফিমেল সার্ভেন্ট রেখেছে সে। বলতে গেলে নিহার কোনো কষ্টই এখন সহ্য করতে পারে না সে। নিহা যেন কোনো কিছুতে অসুবিধা না হয় সেদিকে জয় সবসময় তৎপর। নিহাকে যেন এক মুহূর্তের জন্য একা ছাড়তে চায় না। এমনকি অফিসে গেলে সেখান থেকেও কমপক্ষে দিনে 10 থেকে 15 বার কল করে নিহার খোঁজ নেবে। জয়ের পুরো পৃথিবীটাই এখন নিহা। ওকে ছাড়া যেন সে বাঁচতেই পারবে না। নিহার একটা শব্দ যেন জয়ের সমস্ত ইন্দ্রিয়কে থামিয়ে দিতে যথেষ্ট। এক কথায় নিহাকে এখন পাগলের মতো ভালোবাসে জয়। হ্যাঁ, জয় নিহাকে ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। আর এতটাই ভালোবাসে যে নিহার জন্য সে সবকিছু করতে পারে। প্রতিদিনের মতো আজও সবাই একসাথে রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে। নিহাও খাওয়া শেষ করে রুমে চলে এসেছে। কিন্তু এত সময় হয়ে যাওয়ার পরেও জয় এখনো রুমে আসছে না দেখে নিহা এবার বসা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তারপর ব্যালকনি গ্রিল ধরে এক দৃষ্টিতে আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে রইল। আজ অনেকগুলো তারা উঠেছে আকাশে। রোজকার চেয়ে আজ একটু বেশি সুন্দর লাগছে আকাশটা। আগে তেমন ব্যালকনিতে না আসলেও এখন মাঝে মাঝে ব্যালকনিতে আসে সে। হঠাৎ জয় যেদিন বাবার সাথে বিজনেস রিয়েলিটি ডিসকাস করে আর রুমে আসতে দেরি করে সেদিনই নেহা ব্যালকনিতে এসে দাঁড়ায়। তবে রাতে তেমন ব্যালকনিতে আসার যে সুযোগ পায় তা কিন্তু নয়, কারণ রাতে যতই কাজ থাকুক জয় চায় নেহার সাথে সময় কাটাতে, আর নেহাও সেটা বুঝতে পারে। যার কারণে সেও তেমন ব্যালকনিতে যায় না, জয়ের সাথে বসে বসে গল্প করে। কিছু সময় পর জয় রুমে আসলো। যখন দেখলো রুমে নেহা নেই, জয়ের বুঝতে দেরি হলো না নেহা ব্যালকনিতে আছে। তাই সে ব্যালকনির দিকে এগিয়ে গেল। নেহা তখনও ব্যালকনির গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। জয় মুচকি হেসে নেহার কাছে গিয়ে নেহাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। তারপর নেহার কাঁধে থুতনি রেখে মোহমোহী গলায় বলল, ম্যাডাম কি তারা গুনছিল? জয় জড়িয়ে ধরাতে নেহা কোনো রকম ব্যাঘাত ঘটালো না, কোনো রকম নড়াচড়াও করলো না, বরং জয়ের সাথে ল্যাপটানো অবস্থায় বলল, আপনি তো রুমে আসেননি, একা একা বোর হচ্ছিলাম, তাই ব্যালকনিতে এসে তারা দেখছিলাম। তাই? অ্যাকচুয়ালি ড্যাডের সাথে অফিসের কিছু ডিসকাস করছিলাম, তাই আসতে একটু লেট হয়েছে। জানি আমি। এরপর দুজনের মাঝে পিনপতন নীরবতা বিরাজ করলো কিছু সময়। তবে নীরবতার মাঝেও জয় নেহাকে ছাড়েনি। আগে যেভাবে ছিল ঠিক সেভাবে জড়িয়ে ধরে আছে। কয়েক সেকেন্ড নীরবতার পর হঠাৎই নেহা বলে উঠল, শুনুন না, আপনাকে একটা কথা বলার ছিল। জয় আরেকটু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, বলুন ম্যাডাম, আপনার সব কথা শুনতে সদা প্রস্তুত আমি। জয়ের অনুমতি পেয়েও নিহার কেন যেন মুখ দিয়ে কথা বের হচ্ছে না। গলায় এসে বারবার কথা সব আটকে যাচ্ছে। তবুও মনে জোর নিয়ে ইতস্তত গলায় বলল, না মানে আসলে বলছিলাম যে জয় নিহার ইতস্তত ভাবটা বুঝতে পেরে নিহাকে এবার নিজের দিকে ঘোরালো। নিহা কেন যেন জয়ের চোখে চোখ রাখার সাহস পেল না, তাই মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে রইল। জয় এবার কিছু একটা ভেবে নিহার উভয় বাহুতে হাত রেখে নরম গলায় বলল, নিহা, এত আমতা আমতা করছো কেন বলো তো? কি বলবে নির্ভয় বলো। তবে তার আগে তুমি আমার চোখের দিকে তাকাও। কি হলো, তাকাও আমার দিকে। নেহা এবার জয়ের কথা মতো জয়ের চোখে চোখ রাখলো। এবার বলো কি বলতে চাও। বলছিলাম যে আবার? নিহা কয়েক সেকেন্ডে জয়ের চোখের দিকে তাকিয়ে থেকে হুট করে জয়কে শক্ত করে জড়িয়ে ধরল। নিহার এহেন কাজে জয় তো রীতিমতো অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেছে। নিহা কিনা ওকে নিচ থেকে জড়িয়ে ধরেছে। জয়ের যেন বিশ্বাসই হচ্ছে না এটা, যে নিহা ওকে জড়িয়ে ধরেছে। জয় তো ইতিমধ্যে খুশিতে সপ্তম আকাশে পাড়ি জমিয়েছে। তবে নেহা কিছু একটা বলতে চেয়েছিল, কথাটা মনে পড়তেই জয় নিজের খুশি ভাবটা দমিয়ে রেখে নিহার পিঠে হাত রাখলো। তারপর আদুরে গলায় বলল, নিহা, তুমি ঠিক আছো? নিহা জয়ের বুকে মুখটা লুকিয়ে রেখে লাজুক কণ্ঠে জবাব দিল, তো কথাটা বলার জন্যই কি ম্যাডাম আমার বুকে মুখ লুকিয়েছে? নিহা লাজুক হেসে জয়কে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরল, তবে মুখে কিছু বলল না। তা ম্যাডাম, কথাটা কি এখন বলা যাবে? তাহলে বলুন শুনি। আচ্ছা, রাতটা কি ভালোবাসাময় হলে কোনো ক্ষতি হবে না? মানে আমাকে যদি আপনার অংশ বানিয়ে নেন তাহলে কি খুব বড় অন্যায় হবে? জয়ের বুঝতে দেরি হলো না নিহা কি বলতে চাইছে। জয় হাসলো,
তার মানে নিহা আজ ওর ভালোবাসায় নিজেকে রাঙাতে চাইছে। জয় এতদিন যে সময়টার অপেক্ষা করছিল, তাহলে আজ সেই মুহূর্তটা এসে গেছে। হ্যাঁ, জয় আশায় ছিল এই সময়টার। চেয়েছিল নিহা নিজ থেকে ওকে কাছে টেনে নিক, আর নিজের মুখে বলুক যে সে জয়ের কাছ থেকে ভালোবাসা চায়। সেই ভালোবাসা, যে ভালোবাসা প্রতিটা মেয়ে চায়। জয় হেসে নিহাকে বুকের সাথে জড়িয়ে নিল। তারপর নিহার মাথায় ভালোবাসার পরশ রেখে দিয়ে আদুরে গলায় বলল, ম্যাডাম কি আমার কাছ থেকে স্পেশাল ভালোবাসা পেতে চাইছে? হুম। নিহা আবারও লজ্জাবতী লতার মতো জয়ের বুকে নুয়ে গিয়ে জবাব দিল, হুম। তো ম্যাডামের এতদিন পর কেন মনে হলো যে আমার ভালোবাসা লাগবে ওনার? আমি তো মনে করেছিলাম এই জন্মে আর আপনার ভালোবাসা পাওয়া হবে না আমার। তার মানে এতদিন পর আমার কপাল খুলেছে। হুম। আমার কি দোষ বলুন? আপনি তো নিচ থেকে কাছে টেনে নেননি। বাহ, এখন আমার দোষ? সেদিন আমাকে কে বলেছিল যে মন সায় দিচ্ছে না? এখন আমার দোষ হয়ে গেল? সেদিন না হয় বলেছিলাম, তারপর আপনি কি আর একবারও বলেছিলেন যে আমাকে নিজের করে নিতে চান? আপনি জানেন না মেয়েরা এইসব বিষয়ে একটু বেশি লাজুক হয়? বললে কি আমি ফিরিয়ে দিতাম? জানি আমি, কিন্তু আসলে কি বলতো, আমি নিজেই চাইনি তোমার মতের বিরুদ্ধে কিছু হোক। আমি চেয়েছিলাম তুমি নিজ থেকে আমায় কাছে টেনে নাও। তাই তো এতদিন তোমাকে সময় দিয়েছিলাম, যাতে তুমি নিজেকে আমার সাথে মানিয়ে নিতে পারো। নিহা এবার জয়ের বুক থেকে সরে জয়ের মুখোমুখি দাঁড়ালো। তারপর জয়ের চোখে চোখ রেখে অভিমানী গলায় বলল, এখন কি কথা বলেই পুরো রাতটা পার করে দিবেন? হুম, কথা বলে রাত পার করার মতো বোকা আমি নই। আজ তো শুধু ভালোবাসা হবে, শুধুই ভালোবাসা। কথাটা বলে জয় নিহাকে কোলে তুলে নিল। জয়ের আকস্মিক কোলে তুলে নেওয়াতে নিহা হকচকিয়ে দ্রুত দুহাতে জয়ের গলা জড়িয়ে তুলল, যাতে নিচে পড়ে না যায়। জয় বাঁকা হেসে নেহার নাকে নাক ঘষে দিয়ে রুমের দিকে হাঁটা ধরল। কি করছেন? নামান আমায়, পড়ে যাবো তো, নামান না। তুলেছি কি আর নামানোর জন্য? তোমার যা বলার বলে দিয়েছো, এখন আর কোনো কথা নয়। এরপর যা হবে সব আমার ইচ্ছায় হবে, বুঝলে জান পাখি? জয়ের কথার ইঙ্গিত বুঝতে পেরে নিহা আর কিছু বলার সাহস পেল না। লজ্জায় আবারও জয়ের বুকে মুখ লুকালো। জয় নিহাকে লজ্জায় নুয়ে পড়তে দেখে মুচকে সে রুমে ঢুকে দরজাটা পায়ে ঠেলে আটকে দিল। কথায় আছে, দুঃখের সাগর পাড়ি দিলে নাকি সুখের দেখা মেলে। নিহার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। বিয়ের প্রায় 1.5 বছর পর এসে স্বামী নামক মানুষটিকেই আজ নিজের কোতে পেতে যাচ্ছে, যেটা প্রতিটি মেয়ে চায়। দীর্ঘদিন পর আজ দুটো মনের মিলন ঘটবে। কিছু না পাওয়ার সুখ আজ দুটো অতৃপ্ত মানুষকে তৃপ্তি দেবে। ভালোবাসাময় হয়ে উঠুক তাদের প্রতিটি রাত, সুখের হয়ে উঠুক তাদের প্রতিটি মুহূর্ত। শুরু হোক তাদের ভালোবাসাময় একটা জীবন, যেখানে তাদের প্রতিটা রাত হবে ভালোবাসাময় আর প্রতিটা দিন হবে আনন্দময়।